আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পড়াশোনার গতি কেমন আমি জানি না, তবে আগামীকালকে তোমাদের পরীক্ষা নেব। ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, আজকে পর্যন্ত ডে 5 আমাদের চলে গেছে। আর আগামীকালকে কোনো পড়া দিব না আজকে। আগামীকালকে ওই পড়াগুলোই তোমরা যে ডে 1 থেকে ডে 5 পর্যন্ত যে পড়াগুলো দিছি আমি, ওই পড়াগুলো একটা রিভিশন দেবা। ওইখান থেকে হ্যাঁ, অনেকগুলো ব্যাকরণ আইটেম আছে, ব্যাকরণ চ্যাপ্টার, অনেকগুলো গ্রামার চ্যাপ্টার আছে, ওইগুলো থেকে আমি প্রশ্ন দিব। ব্যাকরণ থেকে আমি কোনো প্রশ্ন দিব না। তোমাদের আবার রিপিট করতেছি, ডে 1 আমি যে তোমাদের গ্রুপে দিয়ে দিছি, ডে 1 থেকে যে ডে 5 পর্যন্ত যে পড়াগুলো দিছি। ভাইয়া একটু মিউট করো না, কে? আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে বলবা, সমস্যা নাই। ডে 1 থেকে ডে 5 পর্যন্ত যে পড়াগুলো দিচ্ছি, এইখান থেকে তোমাদের শুধুমাত্র ব্যাকরণ আমি এখন পর্যন্ত একটা চ্যাপ্টারও পড়াইনি। ব্যাকরণ চ্যাপ্টার শনিবার দিন বন্ধ থাকবে আমি, তো রবিবার দিন থেকে আমাদের সপ্তাহে 2 দিন বন্ধ থাকবে। তো এবার বৃহস্পতিবার দিন ক্লাস নেওয়ার কথা ছিল না, আজকে নিচ্ছি। তো শুক্র শনি বন্ধ থাকবে, বাট বাকি 5 দিন পড়া মানে ক্লাস হবে রেগুলার। আর হলো তোমার শুক্রবার দিন পরীক্ষা হবে। আর আমাদের 1 সেপ্টেম্বর থেকে যে আমাদের মেইন কোর্সে, সেখানে প্রতিদিন মানে একটা চ্যাপ্টার শেষ করে আর একটা চ্যাপ্টার যাওয়ার আগে পরীক্ষা, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হবে। যাই হোক, এখন আসি এখানে ব্যাকরণের বিষয়টা। আমরা ব্যাকরণের বিষয়টা পরীক্ষা নিব না, তোমাদের যে ওই 5টা দিছি ওইখানে আগামীকালকে কিন্তু পরীক্ষা হবে। ওই যে ডে 1 থেকে ডে 5 শুধু ব্যাকরণটা, আর হলো গ্রামারে আমি যে চ্যাপ্টার 3টে পড়াইছি, একটা হলো সিকোয়েন্স অফ টেন্সের, আমি সব পড়াইনি এখন পর্যন্ত। সিকোয়েন্স অফ টেন্সের অর্ধেক পড়ানো হয়েছে। যারা করোনেই তোমরা একটু কাইন্ডলি অ্যাডমিশন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, ওইখানেও দেওয়া আছে রেকর্ড ক্লাসটা, অথবা তোমার গ্রুপেও লিঙ্ক দেওয়া আছে রেকর্ড ক্লাসটার। আর হলো পজিটিভ ভার্ব আর ডিটারমিনার, এই চ্যাপ্টার কটার উপরে পরীক্ষা নেওয়া হবে। তো যারা পড়োনেই কাইন্ডলি পড়ে নিও। তো আজকে আলোচনায় আমরা যেটা বলবো সেটা হলো তোমার বাংলা এ টু জেড একবারে, অল ইউনিভার্সিটির জন্য, কোন ইউনিভার্সিটির জন্য কোনটা ইম্পর্টেন্ট, কোন টপিকটা কোন ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, সব কিছু বলে দেবো আজকের ক্লাসে। বাংলা নিয়ে সামনে আর কোনো চিন্তা থাকবে না তোমাদের যে কি পড়তে হবে ভাইয়া, শর্ট সিলেবাস না ফুল সিলেবাস, কোন টপিকটা অ্যাভয়েড করবো, নাটক উপন্যাস কিভাবে পড়বো, এ টু জেড সব ইনফরমেশন দেব। শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর খাতা এবং একটা কলম নাও, জাস্ট নোট করে রাখবা। প্রথম যে প্রশ্নটা, শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস, খেয়াল করো। এই প্রশ্নটা আমাদের মধ্যে সবার, যত মানে যেদিন থেকে শর্ট সিলেবাস শুরু হয়েছে সেদিন থেকে, মানে এটা তোমার ক্ষেত্রে না শুধুমাত্র, এটা আমার ক্ষেত্রেও। যখন আমি অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছি 2021-এ, যখন শর্ট সিলেবাসটা শুরু হয়েছে, তখন থেকেই আমাদের এই প্রশ্নটা শুরু, যে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলি আমি, এই ইনফরমেশনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তো পরীক্ষা হয়, ধরো 100 মার্কের সাপোজ। এই 100 মার্কের ভিতরে যে ছেলেটা ফার্স্ট হয় সে কি 100 পায়? আমাকে অ্যান্সার দাও, হ্যাঁ বা নাতে যাও। যে ছেলেটা একবার ফার্স্ট হয়, না ভাইয়া, আচ্ছা সর্বোচ্চ তো 80 ওঠে। এক্স্যাক্টলি, সর্বোচ্চ হয় 80 থেকে 82, এইটুকু এর ভিতরেই থাকে। প্রশ্ন যদি সহজ হয় 82-তে যায়, প্রশ্ন যদি সহজ থাকে তাহলে 80 থেকে 82 এই রকমের বিষয়টাই থাকে। দ্যাটস মিন তুমি কখনোই 100-তে 100 পাবা না। আমার কথা ভালো করে শুনে নাও, ভালো করে শোনো, ভালো করে শোনো। শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস, দেয়ার মানে এই প্রশ্নটার আগে চিন্তা করো যে, ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 80টা এমসিকিউ আসবে, 80টা এমসিকিউর ভিতরে মার্ক হলো 100 মার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100টা এমসিকিউ আসবে, মানে 60টা এমসিকিউ আসবে, আর মানে টোটাল 100 মার্কের পরীক্ষা। এই 100 মার্কের 100 কেউই পাবে না। দ্যাটস মিন তুমি সর্বোচ্চ 80 মার্কের বা 82 মার্ক পায় যে ছেলেটা ফার্স্ট হয়। তার মানে তোমার চিন্তা রাখতে হবে, এইটুকু যে চিন্তা থাকবে যে আমার সাজেশনটা করবো কত মার্কের বলো তো? সাজেশনটা করবো 85 মার্ক পাওয়ার জন্য। যে 85 মার্ক আমি ক্যারি, মানে যেভাবে হোক আমি 85 মার্ক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অর্জন করব। এই 85 মার্কের সিলেবাস আমি যা যা মানে সিলেবাস কমপ্লিট করব, এই 85 মার্ক পাওয়ার জন্য যা যা দরকার, ওই এরিয়ার ভিতরে, ধরো এইটুকু আমি এরিয়া করলাম, সাপোজ এইটার এই এরিয়ার ভিতরে 85 মার্ক আমি পেয়ে যাব। এই এরিয়ার আমি 100% প্রিপারেশন নেব। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ তুমি কখনোই 100% প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে না 100% সিলেবাসের। 100% প্রিপারেশন নেবা কত পার্সেন্ট সিলেবাসের? 85% সিলেবাসের। এইটা মাথায় ঢুকেই নাও, কখনোই 100-তে 100 পাওয়ার চিন্তা করবে না।
মানে একটু স্যাক্রিফাইসের মন মানসিকতা রাখবা। এই যে বাকি 15 মার্ক, ওই 15 মার্ক কোথা থেকে আসবে কোথা থেকে যায় দরকার নেই। ওই 15 মার্ক যদি আইসাও পড়ে দরকার নেই, আমার 15 মার্ক আমার লাগবে না। ফার্স্ট হইতেও লাগে না 85 মার্ক, তুমি সেখানে 85% মার্ক পাওয়ার জন্য যে সিলেবাসটা তৈরি করছো ওই সিলেবাসের 100% প্রিপারেশন নেবা। আমার কথা এটুকু বুঝতে পারছো? ভাইয়া পাস মার্ক কত ভাইয়া? পাস মার্ক বিভিন্ন বিশ্ববিদ্যালয় ওয়াইজ আলাদা আলাদা বিষয় আছে, আমি সব বলে দেবো সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ওয়াইজ পাস মার্ক আছে, যেমন অন্যান্য ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি কিন্তু রিটেন আছে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিটেন আছে, 3টা ইউনিভার্সিটি কিন্তু রিটেন আছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি একটা মাত্র রিটেন আছে, সেটা হলো তুমি যদি ইংরেজি সাবজেক্টে পড়তে চাও তাহলে ইংরেজিতে রিটেন দিয়ে, মানে ওই এমসিকিউ পরীক্ষা পাস করার পরে আবার তোমাকে সিলেক্ট করবে, সিলেক্ট করলে ওই 50 মার্কের উপর পরীক্ষা দিয়ে, রিটেন পরীক্ষা দিয়ে তোমাকে সাবজেক্ট নিতে হবে। এটা ভিন্ন বিষয়, বলবো না, সমস্যা নাই। এইটুকু কি বুঝতে পারছো যে আমার তাহলে কত পার্সেন্ট আমার পড়াশোনা বলো? 85% সিলেবাসের। 85% ওকে, সিলেবাসের 100% পড়াশোনা। এক্স্যাক্টলি। তাহলে রিভিশন আমাদের, তাহলে মেইন বিষয়টা কি? রিভিশন। কখনোই 100% নেওয়ার চেষ্টা করবে না। এখন আসি, এই কথাটা ভালো করে নিয়ে নিও সবাই। শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস, এই প্রশ্নের অ্যান্সার এখন দিচ্ছি। সেটা হলো, ধরো ডিইউতে এই সবাই মিউট করে একটু ভাইয়া, যখন প্রশ্ন করবো অ্যান্সার দেওয়ার সময় আনমিউট করে অ্যান্সার দেবা, বাকি সময় মিউট করে রাখবা, নয়তো অন্যদের শুনতে সমস্যা হয়। ধরো ডিইউতে বাংলা থেকে এমসিকিউ আসে কয়টা? 15টা। এই 15টা এমসিকিউর ভিতরে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ শুনো একটু। এই 15টা এমসিকিউর ভিতরে 6 থেকে 7টা আসে বাংলা প্রথম পত্র থেকে, তারপর নাটক উপন্যাস থেকে 2টা আসে, ব্যাকরণ থেকে তোমার 5 থেকে 6টা আসে, মুখস্থ অংশ থেকে 2 থেকে 3টা আসে। মানে এটা কম বেশি, ধরো এখানে 6টা আসছে, এইখানে ধরো তখন 6 মানে 5টা আসবে, আবার এখানে ধরো 5টা আসছে বাংলা প্রথম পত্র থেকে, এখানে একটু বাড়বে। গড়ের হিসাব, এটা গড়, মানে গত 5 বছরে যে প্রশ্নগুলো আসছে সেটার গড় হিসাব করে দিচ্ছি। এখন এই যে 6 থেকে 7টা বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসছে, এই বাংলা প্রথম পত্র থেকে যদি ধরো 6টা প্রশ্ন আসছে, এর ভিতরে 5টা প্রশ্নই আসবে শর্ট সিলেবাসে। আমার কথা বুঝতে পারছো? এবং 6টা আসার পসিবিলিটিও বেশি, যেহেতু তোমরা কিন্তু এবছর লাস্ট শর্ট সিলেবাসে পরীক্ষা দেবা, কারণ আগামী বছর কিন্তু শর্ট সিলেবাস না। শর্ট সিলেবাস তোমরাই 2025 ব্যাচের শিক্ষার্থী যারা, এবং 2025-26 যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবা, তোমাদের জন্যই কিন্তু লাস্ট। বুঝতে পারছো? এখন এই 1 মার্কের জন্য খেয়াল করো, ধরো তুমি এই 14 মার্কের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ, তোমার এখানে 10 পাইতে হবে। 10 পাইলেই তুমি এনাফ, 10 টার্গেট রাখবো, 10 পাইলেই এনাফ। এখন এই ক্ষেত্রে তুমি 1 মার্ক যদি ছাড় দিয়ে পড়ো যে 14 মার্কের, এই 14 মার্ক পাওয়ার জন্য যা যা দরকার, এই 14 মার্কের জন্য যে মানে যে সিলেবাস তুমি তৈরি করছো, যে সাজেশন তৈরি করছো, ওই সাজেশনটার তুমি 100% মানে প্রিপারেশন নাও। তুমি এই একটা মার্কের জন্য তুমি বাকি যে আরো যে তোমার 5টা গল্প, 5টা গদ্য আছে, ওই কটা যদি পড়তে যাও, তাহলে বাকি ওই যে সময়টা তুমি ওইখানে 10টা টপিকের সময় যে ব্যয় করবা, ওই সময়টা ব্যয় করার কারণে এইখান থেকে যে তুমি 5টা প্রশ্ন কমন পাবা, এই 5টা প্রশ্ন ঠিকই কমন পাবা, বাট কনফিউশন কেন? রিভিশন দিতে পারো না। ওই রিভিশনের টাইমে তুমি ওই 10টা গল্প, 10টা পদ্য পড়ছো। কথা বুঝতে পারছো? তার মানে হলো কি ভাইয়া, টোটাল ফোকাস দেবো শর্ট সিলেবাস। আবার বলতেছি, টোটাল শর্ট সিলেবাসকে ফোকাস করব। আরেকটা তোমাদের জিনিস বলে দিই, তোমরা যারা এবছর পরীক্ষা দেবা 52 দিনগুলো, হ্যাঁ 52 দিনগুলো, এই 52 দিনগুলোর লেখক পরিচিতি পড়বা না। বুঝতে পারছো? শেখ মুজিবের ওটা আসবে না এবছর। 52 দিনগুলো ওটা একবারে লেস ইম্পর্টেন্ট, ওইটা মানে না পড়লেও চলে, যদি কেউ চাও পড়বো না তা পড়লো হয়। বিগত সালের প্রশ্ন 2-একটা দেখে যাইও, ঠিক আছে? বিশেষ করে শব্দার্থ দেখতে পারো, শব্দার্থগুলো শুধু বই থেকে। তাহলে তোমাদের কিন্তু আরো কমে গেছে, 13টা হয়ে গেছে গল্প। তারপরে একটু বিগত সালের প্রশ্নগুলো নার্স করে যাবা, যেহেতু পড়ে আসছো। তো এখন তোমাদের একটা বিষয় বলি, তাহলে এখন তোমরা তো বুঝতে পারছো যে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস। শর্ট সিলেবাস আমরা ওই যে বললাম শর্ট সিলেবাসটাই পড়বো, কারণ হলো ওইখান থেকে এক একটা গল্প, এক একটা পদ্য মানে কবিতা আমরা মিনিমাম 10 থেকে 12 বার যেন রিভিশন দিতে পারি। এই মাইন্ডসেটটা নিয়ে নাও। কিভাবে 10 থেকে 12 বার রিভিশন দিতে পারো, ইভেন 15 বার রিভিশন দিতে পারো। আমি তোমাদেরকে একটা বিষয় বলি, রিভিশনের প্রতি মেঘনাথ তোমরা হয়তো তোমাদের বইতে আছে, কিন্তু তোমাদের সিলেবাসভুক্ত নাই মেবি। 2026-এ যারা পরীক্ষা দিবে এইচএসসি, ওদের মনে আছে মনে হয়, সম্ভবত, খুব মনে নেই। তো এইটা আমি 18 বার রিভিশন দিছি। এইটা সবগুলো যে 18 বার তা না, আমি শুধু এইটা কিভাবে রিভিশন দিতে পারছি সেটা আমি সামনে তোমাদের টেকনিক দেখাই দেবো। তো এখন তোমরা তো বুঝতে পারছো শর্ট সিলেবাস আমাদের বাংলা প্রথম পত্রের জন্য। আর নাটক উপন্যাস কিভাবে পড়বা সামনে সব বলতেছি, সব কিছু আছে।
এখন আছে ভাইয়া কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো লেস ইম্পর্টেন্ট। এই জিনিসটা যদি না জানতে পারো ভাইয়া, দেখা যাচ্ছে সাপোজ আমি তোমারে বলি, একটা বিয়ের বরযাত্রীতে জামাই গেছে, জামাইয়ের সাথে আরো তো অনেকগুলো মানুষ গেছে, তাই না? এখন জামাইকে যে আপ্যায়নটা করবে, সাপোজ তার জন্য আনা মানে পুরো একটা খাসি রান্না করে তার প্লেটে দিচ্ছে, বা একটা মোরগ, পুরো মোরগ আইনা রান্না করে তার প্লেটে দিছে। এখন ওই আপ্যায়নটা কি বাকি পোষাবারদের সাথে করা হয়? মানে জামাইয়ের সাথে যারা যায়, ধরো 20 জন 50 জন যায়, সবাইকে কি সেম আপ্যায়নটা করে? বলো। না ভাইয়া। এই সবাই বলো, অ্যান্সার দাও। করে কিনা? অবশ্যই করে না। তাহলে এই জিনিসটা বুঝবা যে তুমি এডমিশন দিচ্ছ, কোন জিনিসটা জামাই, কোন জিনিসটা শ্বশুর মশাই, কোন জিনিসটা ওই যে পাশের বাসার আঙ্কেলের ছেলে, কোন বাসার, মানে এই জিনিসটা বুঝতে হবে। মানে এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, এটা নিয়ে সিরিয়াস কিছু নিও না আবার। তা দ্যাটস মিন হলো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মানে হলো এটা থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তাহলে এটা আমার কি কাজ, মানে শেষ করা কি, এটাকে আমার কমপ্লিট করা কি ফরজ। তারপর হলো ইম্পর্টেন্ট। ধরো ইম্পর্টেন্ট মানে কি, এই ইম্পর্টেন্ট যে টপিকগুলো, এই টপিকগুলো থেকে ধরো 1 বছর পরই প্রশ্ন আসে, বা 1 বছর পর, এবছর আসছে আগামী বছর আসবে, এরকমের। আর লেস ইম্পর্টেন্ট এই চাচামিয়ারা মানে আনএক্সপেক্টেড, ধরো এই 15টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আসছে, ধরো এইখান থেকে, ধরো ব্যাকরণ থেকে 10টা প্রশ্ন আসবে, 10টার ভিতরে এই যে লেস ইম্পর্টেন্ট যে ধরো টপিক আছে প্রায় 7-8টা, ওই 7-8টা টপিকের ভিতর থেকে একটা প্রশ্ন আসবে। তাহলে আমি বললাম না তোমাদেরকে প্রথমে কি মানসিকতা রাখতে হবে বলো তো এডমিশন টেস্টে? স্যাক্রিফাইসের মন মানসিকতা থাকতে হবে। কি মন মানসিকতা? স্যাক্রিফাইস করতে হবে। এই যে ওই যে বললাম শর্ট সিলেবাসের বাইরেও 1-2টা প্রশ্ন আসবে, বাট ওটা আমার দরকার নেই, কারণ আরিফ ভাই বলে দিছে কি 100 মার্কের প্রশ্ন, 100 মার্ক আমি জীবনও পাবো না, আমার ওইখান থেকে আমি ওইটা বাদ দিয়ে দিছি। বুঝতে পারছো? লাগবে কত আমার? 85%। 85% পাইলে আমি ফার্স্ট হব, পাস না শুধু ফার্স্ট। তার মানে হলো তাহলে এইখানে আমি কি করব, এইখানে যে এই টপিকগুলো আছে এখান থেকেও সাজিয়ে নেব। কিভাবে সাজাবো? ভাইয়া আসছে, এই যে ভাইয়া বলে দিচ্ছে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা 2 স্টার, কোনটা 3 স্টার, কোনটা 1 স্টার, সব বলে দিচ্ছি, সমস্যা নেই। পিডিএফ কিন্তু আমি গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নাই। জাস্ট যেই কথাগুলো ইম্পর্টেন্ট। ভাইয়া রেকর্ড ক্লাসগুলো কি দেবেন এইটার? আরেকবার বলো ভাইয়া। এইটার পিডিএফ আর রেকর্ড ক্লাসগুলো কি দেবেন? আজকে যে বিষয়ের উপর টপিক আলোচনা করতেছেন। অবশ্যই দেব ভাইয়া। তো দেখো এখানে কি বলছি, যে কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। কারণ আমাদের এই লেস ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এইগুলো আমরা যদি স্কিপও করি, আমি মনে করি স্কিপ করে তোমরা ভালো পজিশন করতে পারবা। এই টপিকগুলোকে ফোকাস করে রিভিশন দিতে হবে। আমি আবার বলছি, এগুলো যত যে এডমিশন টেস্টে দেখো সবাই কিন্তু পড়বে, এডমিশন টেস্টে সবাই বই কিনবে, এডমিশন টেস্টে সবাই কোচিং করবে, তাহলে ফেল করে কারা? আবার এডমিশন টেস্টে সবাই কিন্তু পড়াশোনা করে, ফেল করে কারা? ফেল করে যারা কোচিং না। এই কি বলছো, কোচিং করলে ফেল করে? যারা এই যে ইম্পর্টেন্ট, এই ভাগ্য খারাপ ব্যাপারটা নিয়ে শোনা, শোনো, ভাগ্য আল্লাহ তাআলা নির্ধারিত, এটা একটা ভিন্ন প্রসঙ্গ। ভাগ্য জিনিসটাকে ভাগ্য তুমি কখন বলো বুঝছো? আমি বলি তোমাদেরকে, ধরো তোমার 100% প্রিপারেশন আছে, তোমার জ্বরের জন্য তুমি যেতে পারো না, এটাকে বলতে পারো ভাগ্য। তুমি 100% প্রিপারেশন আছে, রাস্তাটা মানে সামনে রাস্তাটা ভেঙে গেছে, বা একটা তোমার কি বলে একটা অ্যাক্সিডেন্ট করছে, এটাকে বলে ভাগ্য খারাপ। এখন তুমি পড়াশোনা করো নাই, এখন তুমি পড়াশোনা আবার করছো, কোনটা অনেক গুরুত্বপূর্ণ না, এই যে ট্রিক্স বুঝো না, মানে তুমি একটা জিনিসকে ফোকাস করে আগাচ্ছ। সাপোজ তুমি ঢাকা যাবা, এখন তুমি যদি বরিশালের লঞ্চে উঠে বসে থাকো যে আমি ঢাকা নিয়ে যাবে আমাকে, ভাগ্য খারাপের জন্য আমি বরিশাল চলে আসি, এটা কি হবে? তুমি ঢাকা যাবা, ঢাকার লঞ্চ উঠতে হবে, তুমি পটুয়াখালী যাবা, পটুয়াখালী লঞ্চ উঠতে হবে। বিষয়টা হলো এটা। এখন ভুল হইতে প্রিপারেশন নিলে যতই পড়ুক তাইলে তার হইবে না। এক্স্যাক্টলি, এই যে লেস ইম্পর্টেন্ট। এখন ধরো এই যে আমি সিম্পল দেখাই তোমাদের এখানে, ধরো এই যে ধাতু, সাপোজ ধাতু হলো লেস ইম্পর্টেন্ট, এক স্টার দিয়ে দিছি আমি কিন্তু। এখন ধাতু থেকে তোমার খেয়াল করো, ধাতু 1 স্টার, এখন তুমি ধাতু পারো না, না পারার কারণে তুমি এখানে 3 দিন বসে ধাতু আমাকে পারতেই হবে, ধাতু আমাকে পারতেই হবে। কেন পারবো না? আমি 3 দিন এই স্যার ওই স্যার ইউটিউব ক্লাস ভাইয়া আমি ধাতু পারি না, এইটা তুমি 3 থেকে 4 দিন সময় লস করে দিলা। কিন্তু এই যে উচ্চারণ, এই উচ্চারণ থেকে প্রশ্ন মাস্ট পাবা, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পাবা। যারা ঢাবিতে পরীক্ষা দেবে তারা তো পাবাই, সব বিশ্ববিদ্যালয় পাবা উচ্চারণ থেকে। এখন তোমার কাজটা কি ভাইয়া, এই 3 দিন যদি এইখানে সময় না দিয়া, কারণ ভাইয়া তো বলে দিয়েছে এটা 1 স্টার, এটা থেকে প্রশ্ন না আসার পসিবিলিটি 90%, তাহলে এইটা থেকে আসার পসিবিলিটি 99%। এইটাকে আমি যতবার রিভিশন দিতে পারি, মানে অপশন দেখা মাত্রই যেন আমি রাইট করতে পারি, ওইভাবে প্রিপারেশনটা নিতে হবে উচ্চারণের উপরে। আমার কথা বুঝতে পারছো? দ্যাটস মিন হলো কি,
যে উচ্চারণ বলো বা বানান বলো এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এই টপিকগুলোকে আমি একবারে টুটস্থ করে ফেলবো। বাট এই যে পড়াগুলো আছে ক্লিয়ার কাট বা আমি যে সাজেশন দিচ্ছি এগুলোকে আমরা তখন অ্যাভয়েড করবো। বুঝতে পারছো? চাইলে তুমি যদি চাও এগুলো অ্যাভয়েড করে যেতে পারো। যুক্তবর্ণ এটা থেকে প্রশ্ন আসে, তবে এটা তোমরা 2 স্টারও রাখতে পারো, বাট আমি অন স্টারে দিছি। বাট এইগুলো আছে না, এইগুলো চাচা মেয়েরা, এগুলো তোমরা যদি মনে করো যে শিখতে সহজ আছে শিখে নেবা, যেটা পারো না অন স্টার বাদ, স্কিপ। কথা বুঝতে পারছো? তাহলে এখন কি বুঝছো? জি ভাইয়া। ভাইয়া কুমিল্লা ইউনিভার্সিটিতে কি এগুলো থেকে প্রশ্ন আসবে ভাইয়া? অবশ্যই ভাইয়া, আমি যে টপিকগুলো দিচ্ছি আমি টোটাল ইউনিভার্সিটি ওয়াইজ আমি বলে দেবো, আবার কোন ইউনিভার্সিটির জন্য কোনটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। দেখো এখন এইখানে আমি তোমাদেরকে বলে দিলাম এই যে 3 স্টার, খেয়াল করো 3 স্টারে কি কি রাখছি? পদ প্রকরণ, ধ্বনি পরিবর্তন, ধ্বনি ও বর্ণ। এই ধ্বনি ও বর্ণ ব্যাকরণে আলোচ্য বিষয়। এই যে 2 স্টার, একটা বিষয় বলি, তোমরা কোনগুলো পড়বা? এই যে মোস্ট ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট, এই দুই মানে 2 স্টার আর 3 স্টার, এই দুই কাতার 100% ভালোভাবে প্রিপারেশন নেবা। বুঝতে পারছো? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবা তোমাদের জন্য এখানে পদ প্রকরণ থেকে 100% প্রশ্ন আসবে, এইটা রেখে রাখো। আর যাদেরকে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত যেগুলো বলতেছি মানে এগুলো হলো সব বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেসিফিক বলতেছি কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এমসিকিউ আসে 15টা, আর এমসিকিউ 15টা আসার কারণে ব্যাকরণ আইটেমও কম পড়তে হয়। যেমন রাবিতে কিন্তু 28টা প্রশ্ন আসে, আবার যেমন চবিতে কিন্তু 35টা বাংলা প্রশ্ন আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মাত্র 15টা প্রশ্ন আসে। দ্যাটস ওয়াই ওখানে প্রশ্নের যে সিলেবাসও কিন্তু কম, এইটা বুঝতে হবে। তা পদ প্রকরণ থেকে প্রশ্ন আসবে ধ্বনি পরিবর্তন আর ধ্বনি বর্ণ, এটা ঢাবির জন্য ইম্পর্টেন্ট। আর এই যে এইগুলো বলতেছে এগুলো সব ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। এই যে সাজেশন দেওয়া, উপসর্গ পড়ে নেবা, বানান পড়ে নেবা ঢাবির জন্য, সন্ধি পড়ে নেবা, আবিধানিক শব্দশ্রেণী পড়ে নেবা, নত্য সত্য বিধান পড়ে নেবা, আলোচ্য বিষয় পড়ে নেবা, আর হলো সমাস পড়ে নেবা। প্রকৃতি প্রত্যয় জীবনও ঢাবিতে প্রশ্ন আসবে না। আর যারা রাবিতে পরীক্ষা দেবা বা অন্যান্য ইউনিভার্সিটিতে প্রকৃতি প্রত্যয় 100, এখানে এখানে ঢাবির কিছু আছে, মানে ফার্স্ট টাইমের কিছু আছে, আজকের ক্লাসটা বল। তো এখানে দেখো প্রকৃতি প্রত্যয়টা বলি, প্রকৃতি প্রত্যয়টা এটা যারা অন্যান্য ইউনিভার্সিটি দেবা মানে আমি একটা বিষয় বলি, আমার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিপারেশন তো সবাই প্রথম নেয়, এখানে একটা ভুল করে, কারক ও প্রত্যয় এবং প্রকৃতি প্রত্যয়, সরি কারক ও কারকটা, কারক আর হলো তোমার প্রকৃতি প্রত্যয়, এই দুইটা চ্যাপ্টার তোমরা স্কিপ করবা। ঢাকা মানে যাদের মেইন টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, যদি তোমার মনে হয় কারক ও প্রকৃতি প্রত্যয় আমি পারি না, আল্লাহর হস্তে তুই স্কিপ কর, এটা কোনো ইউনিভার্সিটির জন্য পড়া লাগবে না। আমি শিওর এটা থেকে তোমার প্রশ্ন আসবে রাবিতে, আমি শিওর এটা থেকে প্রশ্ন আসবে চবিতে, এই কারক প্রকৃতি প্রত্যয় থেকে দুইটা করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে ঢাবি ব্যতীত। কিন্তু এখন তুমি যদি না পারো আল্লাহর হস্তে এই দুইটা স্কিপ কর। ওই যে বললাম না, স্যাক্রিফাইসের মন মানসিকতা রাখ, কাজে দিবে। আমি কি করছি ভাই, আমার কথাই বলি তোরে, এইগুলো আমি না শুধু, যারা আমি ধর প্রকৃতি প্রত্যয় পারিনি, অনেকে আবার সমাস পারে না, অনেকে আবার সন্ধি পারে না, যে যেটা পারে না ওইটা স্কিপ করে গেছে। আমি করছি কি, আমার সব প্রিপারেশন নেওয়া শেষ, আমি এই যে প্রকৃতি প্রত্যয় এই চ্যাপ্টারগুলো কি করলাম, এই চ্যাপ্টারটা আর কারক এটা করলাম কি, বিগত সালের যে প্রশ্নগুলো আসছে ওইগুলো আমি 2-3 বার একটু পড়ে গেলাম। বুঝতে পারছো? একবারে রাবিতে হুবাহু, তবে তারপরে তো হুবাহু ওই বিগত সালের প্রশ্ন এসে পড়ছে। বুঝতে পারছো? দ্যাটস মিন তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পারি না, ওইটার জাস্ট বেসিকটা জানার পরে যদি না পারি না স্কিপ করবো, তার মানে কি স্যাক্রিফাইস করতে হবে। তাহলে এইখানে এই যে 1 স্টার এগুলো তোমরা চাইলে স্কিপ করবা, বাট এই যে 2 স্টার 5 মানে আগে তোমরা 3 স্টার কমপ্লিট করবা। 3 স্টারের যে টপিকগুলো দিয়ে দিয়েছি আমি, পদ প্রকরণ, ধ্বনি পরিবর্তন, এগুলো 100% প্রিপারেশন নিয়ে শেষ করে দেবা। কিন্তু যারা, আমি আবার বলছি, যেমন তুমি একটা টপিক পারো না, আল্লাহর রাস্তায় এটা স্কিপ করো, স্কিপ করে যেটা পারো, ধরো তুমি প্রকৃতি প্রত্যয় সাপোজ তুমি পারো না, স্কিপ করলা। আবার আরেকটা কি বললাম, কারক কোথায়, কারকটা লিখলাম কই রে, আচ্ছা কারকটা লেখা হয়নি, কারকটা আচ্ছা কারকটা আমি লিখলাম তো মনে হইলো, ও লিখি নাই, যাই হোক পিডিএফটা দেওয়ার সময় আমি কারকটা লিখে দেবো এখানে, ঠিক আছে? তো এখানে আমি জিনিসটা বলে দিই। হ্যাঁ বলো ভাইয়া, এগুলো তো আমরা ইন্টারের ব্যাকরণ যে মেইন বই সেটা থেকে তো পড়বো। আমি বইয়ের কথা বলে দিয়েছিলাম তোমাদেরকে কোন জায়গা থেকে পড়বা, যাক আবার বলে দেবো না, সমস্যা নেই। তো এইগুলো তোমরা সুন্দর করে শেষ করবা, আবিধানিক শব্দ শ্রেণী, বাচ্য পরিবর্তন, জ্যোতিচিহ্ন, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, এগুলো শেষ করে। বাট তোমরা যদি মনে করো এই টপিকগুলো স্কিপ করবা ভাই, অ্যাডমিশন টেস্টে দরকার নাই, পারি না, স্কিপ করবা। বাট সহজ আছে, এই টপিকগুলো কিন্তু সহজ, বাট মেইন টার্গেট রাখবা এই 3 স্টারগুলো। এখন আসি তোমাদের এই টপিক এগুলো কোথা থেকে পড়বা। তোমাদের আমি একটা বাংলার জন্য কয়টা বই কিনতে বলছিলাম বলো তো? অভিযাত্রী আর হচ্ছে যে এটিএম মুখস্থ একটা বই। এক্স্যাক্টলি। তাহলে এই যে দুইটা বই কিনতে বললাম, এই অভিযাত্রী থেকে তুমি বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র পড়ে নেবা। যারা কিংবদন্তি কিনতে পারো চাইলে কিংবদন্তি বইটাও কিন্তু বেস্ট, দুইটা বই, অভিযাত্রী অথবা কিংবদন্তি, দুইটার ভিতরে যে কোনো একটা, বাট অন্য বইগুলো আমি সাজেস্ট করি না। আরেকটা বিষয় হলো
মুখস্থ অংশের জন্য কি এটিএম। এখন আসি আমরা এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো থেকে কি রকমের প্রশ্ন আসে তুমি একটু বিগত সালের প্রশ্নগুলো আগে দেখবা, যে টপিকটি হোক। সমাজ আগে করবা কি বিগত সালে, সমাজ কিন্তু সব টপিক থেকে প্রকৃতি মানে আসে না, মানে সব জায়গা থেকে। যেমন এটাতে কর্মদ্বারা সমাজ থেকে প্রতি বছর প্রশ্ন আসে, বুঝতে পারছো? তারপর হলো তোমার তৎপুরুষ সমাজ, এইগুলো যেগুলো ইম্পর্টেন্ট। তারপর কি দ্বিগু সমাজ, তারপর হলো তোমার দ্বন্দ্ব সমাজ, এইগুলো যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমি তোমার আমার পেড বেসের ক্লাসে আমি প্রত্যেকটা এই টপিকের উপরে কোন জিনিসটা বেশি ফোকাস করতে হবে সব কিছু আমি ক্লাসে বলে দেবো, বুঝতে পারছো? এরকমের তোমাদের সিলেবাস করে যে মানে 2 স্টার 3 স্টার দিয়ে দিয়েছি, ইংরেজিটাও দিয়ে দেবো, সাধারণ জ্ঞান। এটিএম বইটা হলো মানে বাংলা মুখস্থ অংশের জন্য যে এটিএম একটানা মুখস্থ, এই যে আমি বলে দিছি। এই যে বাংলা মুখস্থ অংশ কি পারবা, বাগধারা, এক কথায় প্রকাশ, পারিবেশিক শব্দ, বিপরীতার্থক শব্দ, সরি এই যে বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, প্রবাদ প্রবচন, এই 6টা আইটেমই তোমরা পড়বা। আবার বলছি এই 6টাই, বিশেষ করে এই তিনটা 100% ভালোভাবে প্রিপারেশন নেবা। আর এই যে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এগুলো থেকে প্রশ্ন আসবে, কিন্তু যদি কারো কাছে কঠিন মনে হয় স্কিপ করতে পারো। ওই যে বললাম আমি যে ধরো 15টা এমসিকিউ আসবে বাংলাতে, ঢাকার কথাই বলি, বাংলা 15টা এমসিকিউ আসবে, তোমার 15 মার্কে পাওয়ার দরকার নেই, তুমি যদি এখানে 10 পাও এনাফ, তুমি অন্য অনেক পজিশন আগে যাবা, বুঝতে পারছো? কিন্তু ওই যে বললাম রিভিশন দিতে পারবা না, যত রিভিশন দেবে তত এগুলা বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ কি পড়বা, কিভাবে পড়বা, সেটা হলো বিগত সালের সব কিন্তু এই মুখস্থ আইটেম, এই যে মুখস্থ পাঠগুলো আছে ভাইয়া, এই মুখস্থ পাঠ, বাগধারা বলো, এক কথা প্রকাশ বলো, পারিবেশিক শব্দ বলো, বিপরীত শব্দ বলো, প্রবাদ প্রবচন বলো, সমার্থক শব্দ, সবগুলো বিগত সালের। তোমাদের আমি এটিএম বই করতে বলছিলাম যে এই মুখস্থ অংশ কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো বলে দিলাম। এই যে মুখস্থ পাঠের জন্য এটিএম বইটার সুন্দর করে সূচিপত্রটা খুলবা, বাগধারা আছে, সমার্থক শব্দ, এই শব্দার্থ প্রতিশব্দ, এগুলো আমরা বাংলা প্রথম পত্র যে বইটা, প্রতিটা গল্প, প্রতিটা কবিতার শব্দার্থগুলো পড়ে নেব ভালো করে। বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, পারিবেশিক শব্দ, সুন্দর করে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কি করব, ঠাস ঠাস করে বাগধারা ঠাস করে আমি কি করব, বিগত সালের প্রশ্ন চলে যাব। বিগত সালের প্রশ্নগুলো যাইয়া দেখো, বিসিএস থেকে শুরু করে, আমি এখানে অল্প কয়টা দিচ্ছি, বিসিএস থেকে শুরু করে পিএসসি, বিভিন্ন চাকরির পরীক্ষা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা, সবগুলো বিগত সালের প্রশ্নগুলো আমি টুটস্থ করে ফেলবো, মানে শরতের শিশির দেখলেই যেন বুঝতে পারি যে সুসময়ের বন্ধু, বুঝতে পারছো? এখন এইটা যখন পড়বা, ওই যে বললাম রিভিশন দেওয়ার চিন্তা করবা। রিভিশন দেওয়ার ক্ষেত্রে তুমি ধরো প্রথমে এই ধরো এখানে 5টা আছে, ধরো 4টাই কিন্তু তুমি একবার যখন পড়বা, প্রথমবার পড়বা তখন 4টাই পড়বা। যে শরতের শিশির সুসময়ের বন্ধু, মানে শরতের শিশির চিন্তা করো, শরৎকালে তো এমনিতেই শিশির পড়ে, একটু শোনো এই যে বাগধারাগুলো, এগুলো জীবনে বাস্তবিক অর্থে মিলিয়ে নেবা, তাহলে দেখবা অনেক কিছু তুমি মানে মুখস্থ করা লাগবে না, এমনিতে চলে আসছে। শিবরাত্রির ষোলোতে, দেখো শিবরাত্রির ষোলোতে, এটা হলো একটা মানে ইয়া থেকে, মানে হিন্দুদের একটা ই থেকে আসছে, একমাত্র সন্তান, এইটা ধরো তোমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, তাহলে কি করবা, পি লিখবা, মানে পিতে কি প্রবলেম, পি লিখে রেখে দেবা এখানে, দ্যাটস মিন প্রবলেম। পরবর্তী যখন রিভিশন দেবা, রিভিশন দেওয়ার ক্ষেত্রে এইটাকে বেশি ফোকাস করবা। আর এটা তো রিভিশন দেওয়ার দরকার নেই, শরতের শিশির এটা বুঝতেই পারছি, সুসময়ের বন্ধু 2-3বার পড়লে হয়ে যাচ্ছে, পরবর্তীতে আর রিভিশন দেবো না। তোমাদের কাছে একটা বিষয় বলি, তোমরা মিনিমাম 3 থেকে 4টা কালারের পেন রাখবা হাতে বই দাগানোর ক্ষেত্রে। লাল কালি রাখবা, নীলা কালি রাখবা, সবুজ কালি। লাল কালি মানে এটা বেশি প্রবলেম, নীলা কালি মানে এটা আরেকবার পড়লে হয়ে যাবে, এরকম একটা বিষয়। এরকম করে মানে তোমার মতো করে রাখবা। কোন বাগধারা, সরি কোনটি বাগধারা বোঝায়, চৈত্র সংক্রান্তি, শিরে সংক্রান্তি, এটা মানে বুঝে নেবা যে শিরে সংক্রান্তি, এইগুলো তোমরা পড়লে বুঝে নেবা। ঢাকের কাঠি বাগধারা অর্থ কি, ঢাকের কাঠি দ্বারা বাগধারা মোসাহেব, এগুলো সুন্দর করে বিগত সালের প্রশ্নগুলো টুটাস্ত করবা, যেটা মনে হয় যে নিজের কাছে একটু খটকা পি লিখে রাখবা। তার মানে রিভিশন দেওয়ার ক্ষেত্রে বলো ভাইয়া, যে বইগুলো কিনবো সেগুলো থেকে তো বিগত সালের প্রশ্নগুলো দেখবো, তাই না? অবশ্যই। তাহলে কোথা থেকে দেখবা, অবশ্যই বিগত বই থেকে দেখবা। তারপর আর এই যে বিসিএস এমসিকিউ যে সেগুলো আবার মানে এইগুলো এইভাবে পড়তে হবে যেটা আপনি বলছিলেন এখন। বিসিএস থেকে শুরু করে জব পরীক্ষা যতগুলো আসছে সবগুলো পড়বা মুখস্থ পাঠ, কথা বুঝছো? হ্যাঁ ভাইয়া। তারপর দেখো এই যে শরতের শিশির বলে দিলাম, অকাল পক্ষ, ব্যাঙের সর্দি, বাগধারা অর্থ কি, সুন্দর করে এইগুলো বিগত সালের প্রশ্নগুলো পড়ে নেবা। তোমাদের একটা বিষয় বলি আমি, এডমিশন টেস্টে বিগত সালের প্রশ্ন কেন গুরুত্বপূর্ণ ভাইয়া? বিগত সালে যেগুলো আসছে ওগুলো ইম্পর্টেন্ট ছিল না, বলো আমাকে। হ্যাঁ ভাইয়া। ওইগুলা বিগত সালে ইম্পর্টেন্ট ছিল, দ্যাটস ওয়াই আসছে, ওটা এখন ইম্পর্টেন্ট আছে, তোমাদের জন্য আসবে, ভবিষ্যতে ইম্পর্টেন্ট দেখে আসবে, কথা বুঝছো? কবিতা সবগুলোই কি পড়বো? কবিতা শর্ট সিলেবাস, প্রথম পত্র, শর্ট সিলেবাস বলছি প্রথমেই, মনে আছে? হ্যাঁ শর্ট সিলেবাসে যে কটা আছে ওই কটা।
তাহলে মুখস্থ অংশ কোথা থেকে পড়বা, কোন বই থেকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা শুধু বাগধারার কথা বলছি, ব্যাপারটা এমন না তুমি এক কথা প্রকাশ তাও বিগত সালের প্রশ্নে চলে যাবা। পারিবেশিক শব্দ তুমি বিগত সালের যে প্রশ্নগুলো আসছে ওইগুলো 100% খাইয়া তারপর বলবো যে ভাই আমি এখন যেটা ধরবেন বিগত সালের ওটা শেষ হয়েছে, তারপর বলবো যে ভাই আমি বাছাই করা কয়েকটা দেবো, এই বিগত সালের প্রশ্ন ব্যতীত বাছাই করা আমি কিছু দেবো সিলেক্টেড, ওইগুলো পড়বা, এনাফ, তুমি 100% কমন পাবা। এই বুঝতে পারতেছো তোমরা এতক্ষণ পর্যন্ত যা বললাম? জি ইনশাআল্লাহ বুঝতে পারতেছি। এখানে সেকেন্ড টাইমের ব্যতীত ফার্স্ট টাইমের কেউ আছে এখন? মানে ভাইয়া সেকেন্ড টাইমারদেরকে একটু বেশি গুরুত্ব দেন ভাইয়া। ফার্স্ট টাইমার মানে 2025 এ এইচএসসি তো আছে কেউ? এইচএসসি 2025 নাই। আচ্ছা তোমরা সবাই যারা আছো এখানে সবাই সেকেন্ড টাইমারই। কোশ্চেন, গদ্য কিভাবে পড়বো? গদ্য মানে কি ভাইয়া বলো তো? গল্পগুলা, ওই যে বললাম এক একটা গল্প 12 থেকে 14 বার রিভিশন দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে। তাহলে 12 থেকে 14 বার রিভিশন দেওয়া কি সহজ না কঠিন? অবশ্যই কঠিন, কিন্তু সহজ যদি তুমি প্রসেস মেনটেন করে পড়ো। আমি তোমাদেরকে একটু বলতেছি, এখন তোমরা একটু খেয়াল করবা। এই বই আছে কাছে, বইটা নাও, বাংলা প্রথম পত্র বইটা নাও। আমি এখানে একটা মাসি বেশি গল্পের আমি একটা উদ্ধৃতি নিছি, এখানে উদ্ধৃতি বলতে বাংলা একটা প্যারা নিছি। দেখো, শেষ বেলায় খালে এখনো পুরো ভাটা, শেষ বেলায় খালে এখন পুরো ভাটা, কোন বেলায়? সকালবেলা, শেষ বেলা, রাত্রিবেলা। তুমি যখন বাংলা প্রথম পত্র পড়বা, গদ্য বলো কবিতা বলো, পড়ার আগে কাজ করবা কি, বিগত সালে, এই সবাই মিউট করো, সবাই একটু মিউট করো, বিগত সালের এই যে ধরো মাসে বেশি পড়ার আগে কাজ করবে কি, বিগত সালের যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসছে ওইগুলো একবার মুখস্থ করা দরকার নেই, একবার জাস্ট রিভিশন দেবা, মানে একবার চোখ বুলে যাবা যে আসলে প্রশ্নটা কিভাবে আসে, কোন টাইপের প্রশ্ন আসে। তাহলে তুমি একটা এক্সপিরিয়েন্সড হবা যে আসলে কোন ধরনের প্রশ্ন আসে। তারপর তুমি প্রশ্ন দাগাইতে যাবা, বই মানে রিভিশন, সরি বাংলা প্রথম পত্র বইটা খুলে পড়া শুরু করবা। তাহলে শেষ বেলায় খালে এখন পুরো ভাটা, এই লাইনটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কারণ পরীক্ষা আসতে পারে যে মাসি বেশি গল্প অনুযায়ী খালে কখন ভাটা ছিল, শেষ বেলা, রাত্রিবেলা, সকালবেলা, ভোরবেলায়, কখন ছিল? শেষ বেলায়। এটা জল নেমে গিয়ে কাদার ভাঙা ইটপাটকেল ও ওজনে ভারী বা আবর্জনা বেরিয়ে পড়েছে। দেখো, ভাটার কারণে মাসি বেশি গল্প অনুযায়ী ইটপাটকেল বেরিয়ে পড়ছে, এটা একটু মাথায় রাখতে পারো। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে। কংক্রিটের পুলের, এই কংক্রিট মানে কি, লোহার তৈরি বলছে। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে। কোথা থেকে খড় তোলা হচ্ছে? শালতি মানে নৌকা থেকে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝাই আটি বাঁধা খড় 3 জনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপারের মস্ত কাদায়। কয়জনের মাথায় গিয়ে ভাইয়া বলতো? 3 জনের। কি বলছে ভাইয়া? 3 জনের মাথায় গিয়ে জমা হচ্ছে ওপার। তাহলে আটি বাঁধা খড় কয়জন মাথায় করে নিচ্ছে? 3 জন। ওঠানামার পথে ওরা খড় ফেলে দিয়ে নিয়েছে কাদায়, শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে 2 জন। দেখো, শালতি থেকে মাথায় করে খড় নিচ্ছে কয়জনে? 3 জনে। আর শালতি থেকে মাথায় খড় তুলে দিচ্ছে 2 জনে। একজনের বয়স হয়েছে আদা পাকা চুল, রোগা শরীর, অন্যজন মধ্যবয়সী, মাঝবয়সী, বেটে জোয়ান, মাথায় ঠাসা কদম চাটা কক্ষ চুল। তাহলে এই যে 2 জন ব্যক্তির ভিতরে একজন বয়স্ক আর একজন হলো মধ্যবয়সী, মানে মাঝবয়সী, আর একজন হলো, একজনের বয়স হয়েছে মানে একজন বয়স্ক, সিম্পল মনে রাখতে পারো এইভাবে। পুলের তলা দিয়ে বাটার টান ঠেলে এগিয়ে চলা সরু লম্বা আরেকটা শালতি, দুহাত চওড়া হয়নি না হয়, দুমাথায় দাঁড়িয়ে 2 জন পৌররা বিধবা লগি ঠেলছে। তাহলে 2 মাথায় দাঁড়িয়ে 2 জন পৌররা লগি, বিধবা নারী মানে বিধবা নারীদের বোঝাচ্ছে, লগি ঠেলছে। ময়লা মোটা ধানের আঁচল 2 জনেরই কোমরে বাঁধা। এটুকু রাখতে পারো যে কোমলে তাদের কি বাধা, মানে 2 জনের মোটা চালে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট না অতটাও। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটা বউ, গায়ে জামা আছে নকশা পরে সস্তা সাদা শাড়ি, 8-শার্ট থমথমে গরম গোলগাল মুখ, 8-শার্ট থমথমে গরম গোলগাল মুখ। এই যে লাইনগুলো আমি বললাম এবং হাইলাইট করলাম, দ্যাটস মিন তুমি যখন প্রথমবার পড়বা তোমার কাজটাই হলো কোন লাইনটি ইম্পর্টেন্ট, কোন লাইনটি ইম্পর্টেন্ট না। তোমার এটুকু সামান্য কমন সেন্সও আছে যে প্রশ্ন যখন দিবে এখান থেকে 2টা বা একটা প্রশ্ন আসবে, তাহলে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। এই জল নেমে গিয়ে কাদা আর ভাটা, এখন জল যে নেমে গেছে প্রশ্ন করবে যে জল কি নেমে গেছে? জীবনও করবে না, এটা তো সামান্য কমন সেন্স। তাহলে এই যে পরবর্তী ধরো এটা পড়তে আমার ধরো 3 মিনিট সময় গেল সাপোজ, এখন পরবর্তীতে এখন যখন পড়বো আমি শুধুমাত্র কি পড়বো বলো তো? এই যে হাইলাইট করা লাইনগুলো আছে এই লাইনগুলো শুধু রিভিশন দেবো।
যে শেষ বেলায় মাসিবেশি গল্প অনুযায়ী খালে ভাটা ছিল শেষ বেলায়, আর কংক্রিটের পুলের কাছে, মানে শালতি বাতা ছিল কংক্রিটের পুলের কাছে, আর কাদা বেড়ে মানে ভাঙ্গা কি বেরিয়েছে, মানে ভাটার জন্য, মানে ভাটায় কি বেরিয়ে আছে, ইটপাটকেল বেরিয়ে আছে। তারপর হলো কি 3 জন মাথায় করে নিয়ে যাচ্ছে, আর হলো শালতিতে কয়জন ছিল, 2 জন খড় তুলে দিচ্ছে, একজন ছিল মধ্যবয়স্ক আর একজন ছিল মানে বয়স্ক, আর 2 মাথায় 2 জন বিধবা নারী ছিল। আর ইয়ার কথা কি বলে তোমার ওর নাম কি, মেয়েটার নাম তো ভুলে গেলাম, মাসি বেশি গল্প অনুযায়ী যে নায়িকাটা, তো ও 8টা আহলাদি, রাইট, আহলাদি বসে আছে তোমার ইয়াতে। ওর গরমটা কেমন ছিল, গোলগাল মুখ ছিল ওর, গরম ছিল থমথমে, 8টা। তো এই বিষয়গুলো তুমি যখন রিভিশন দেবা তোমার কিন্তু একবারে অল্প চলে আসছে, কথা বুঝতে পারছো? এখানে আমি অনেকগুলো লাইন বলছি, এখানে অনেকগুলো লাইন ইম্পর্টেন্ট না, তারপর আমি বলে দিছি, জাস্ট এইগুলো তোমাদের কমন সেন্স রাখতে হবে, পড়াশোনাটা এইভাবে করতে হয়। মানিক বন্দ্যোপাধ্যায়, এখন আরেকটা বিষয় বলি তোমাদের, যে গদ্য থেকে আমরা কি কি পড়বো, গদ্য থেকে গদ্য, ওই যে মূল গল্পটা পারবো, কি কি পড়বো লিখে রাখো, এই মূল গল্প প্লাস লেখক বা কবি পরিচিতি, মানে গদ্য যেহেতু পারবো তখন লেখক পরিচিতি, লেখক পরিচিতি, তারপর কি পাঠ পরিচিতি, তারপর কি ভাইয়া শব্দার্থ। তাহলে কয়টা অংশ পড়বো বলো, একটা গদ্য একটা মানে পদ্য, মানে গদ্য পদ্য থেকে কি কি পড়বো বলো? লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ। তাহলে 4টা অংশ পড়বো। আর গল্প কি, গল্প একই বিষয়, সব গদ্য পদ্য একই বিষয়, 4টা অংশ পড়বো। হ্যাঁ, গল্প মানে কবিতার ক্ষেত্রে আমরা আসতেছি সামনে। তাহলে এই যে গল্পের কথা বললাম, গল্প আমরা কিভাবে পড়বো, যে গল্পগুলো এইভাবে দাগিয়ে পড়তে হবে আমাদের, বুঝতে পারছো? গল্পগুলো দাগিয়ে পড়ার কারণে আমার কি হবে, আমার পরবর্তী যখন রিভিশন দেবো, রিভিশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমার পড়া কমে আসবে। এবার আসি, তাহলে গল্প চলে গেল, 4টা অংশের প্রথম অংশ চলে গেল গল্প। এবার আসি কি, এবার আসি লেখক পরিচিতিতে। দেখো, লেখক পরিচিতিও কিন্তু এইভাবে পড়তে হবে আমাদের। মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনার দুমকায় 1908 খ্রিস্টাব্দের 19 মে জন্মগ্রহণ করেছেন। তার পৈতৃক নিবাস, তার মানে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করছে কোথায়, বাংলাদেশে নাকি বাংলাদেশের বাইরে? বাংলাদেশের বাইরে, এটুকু মাথায় রাখবা কিন্তু। মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনায়, তাহলে বিহারে জন্মগ্রহণ করছে, বিহারের সাঁওতাল পরগনার দুমকায়, এটুকু রাখতে পারো মনে। মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করছে, দুমকায়। কত সালে জন্মগ্রহণ করছে এগুলো আসবে না। তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে, এইটা সব থেকে ইম্পর্টেন্ট। পৈতৃক বাড়ি কি ভাইয়া? মানে পিতৃত্ব বাড়ি, মানে পিতার বাড়ি যেটা বলে, মানে দাদা দাদির বাড়ি যেটাকে বলি আমরা। আচ্ছা, যেমন আমি চাকরি সূত্রে, ধরো এখন আমি রাজশাহী যদি থাকি, ধরো রাজশাহী না, আমি এখন পড়ার সূত্রে রাজশাহী থাকি, এরপর ধরো বিয়ে করলাম রাজশাহীতে, তারপর আমার সন্তান হলো রাজশাহীতে, তারপর সন্তানকেও বিয়ে দিলাম রাজশাহীতে, এখন আমার পৈতৃক বাড়িতে হলো মানে পটুয়াখালীতে। এখন এইখানে আমরা বলবো যে পৈতৃক বাড়ি হলো পটুয়াখালী, বাট মানে জন্মগ্রহণ করছে আমার যে সন্তান, ওই সন্তানের পৈতৃক নিবাস হলো পটুয়াখালী, বাট জন্মগ্রহণ করছে কোথায়, রাজশাহী, ও বলবে যে মানে রাজশাহীতে জন্মগ্রহণ করছে। কথা ক্লিয়ার? বাট পৈতৃক নিবাস কোথায়, পটুয়াখালীতে। তাহলে তার এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস হলো ঢাকার বিক্রমপুরে, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, এইটার থেকে এইটা ইম্পর্টেন্ট। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতার নাম নিরুদা সুন্দরী দেবী, এগুলো দরকার নাই। তার পিতৃপ্রদত্ত নাম এইটা রাখতে হবে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তোমরা কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোনটা গুরুত্বপূর্ণ, এটা যদি না বোঝো, আমার পেট বসে কিন্তু আমি প্রত্যেকটা লাইন সবকিছু বলে দেবো, এই লাইনটা পড়বো, ওই লাইনগুলো পড়ার দরকার নাই, সাজিয়ে দেবো, গুছিয়ে দেবো, সবকিছু টোটাল রেসপন্সিবিলিটি আমার। তো দেখো, ডাকনাম কি, ডাকনাম হলো মানিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো এখান থেকে প্রশ্ন, তোমরা বিগত সালের প্রশ্ন এখন খোলো, দেখবা এখান থেকে এই যে তার পৈতৃক নিবাস এবং পিতৃপ্রদত্ত নাম 100% দুইটা থেকে একটা প্রশ্ন পাবা। বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেন, মাত্র 48 বছর বয়সে ছিলেন তিনি। কত বছর? 48 বছর, যেহেতু উল্লেখ করে দিয়েছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময় মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে, এই লাইনটা ইম্পর্টেন্ট। মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সাথে বাজি ধরে তিনি প্রথম গল্প অতসী মামি লিখে খ্যাতি অর্জন করেন। কি ভাইয়া? তার প্রথম গল্পটার নাম কি? অতসী মামি। কত বছর বয়সে? 20 বছর বয়সে বন্ধুদের সাথে বাজি ধরে গল্পটা লেখেন। এইখানে তোমাদের একটু বিষয় বলি। তারপর জীবনের বাকি 28 বছর নির্বিচ্ছিন্নভাবে, এই সবাই মিউট করো একটু, নির্বিচ্ছিন্নভাবে লিখে যান। মাঝে তিনি বছর তিনেক মাত্র তিনি চাকরি ও ব্যবসায়ী কাজে নিজেকে জড়ালো, বাকি পুরো সময়টাই তিনি সার্বক্ষণিক সাহিত্য সেবায় নিয়োজিত ছিলেন। তার মানে এখন যদি বলি আমরা যে এই যে 48 বছর বেঁচে ছিলেন, এর মাঝে কিন্তু তিনি 3 বছরের একটা মানে 3 বছরের জন্য এই লেখালেখি বন্ধ করে দিয়েছিলেন, বুঝতে পারছো? এটা একটু মাথায় রাখবা যে 28 বছর তিনি যে 20 বছর বয়স থেকে শুরু করছে লেখা, বাকি যে 28 বছর, 28 বছরের ভিতরে 3 বছর কিন্তু লেখালেখির বাইরে ছিল, দ্যাটস মিন 25 বছর, বুঝতে পারছো?
তা এখানে দেখো জরালো বাকি পুরো সময়টি তিনি সার্বক্ষণিকভাবে সাহিত্য সেবায় নিয়োজিত ছিলেন। উপন্যাস ও ছোট গল্প লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যে খ্যাতনামা। তিনি কি কি লিখছেন ভাই? উপন্যাস আর হলো সাহিত্য ছোট গল্প লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে খ্যাতমান। অল্প বয়সী অল্প সময় প্রচুর গল্প উপন্যাস সৃষ্টি করেন তিনি। সেই গল্পে লিখেছেন কিছু কবিতা, নাটক, উপন্যাসের দরকার নেই, ডায়েরি। বিজ্ঞান মনস্ক এই লেখক, তিনি কিন্তু বিজ্ঞান মনস্ক। এই লেখক মানুষের মনোজগৎ ও তথা অন্তর্জীবনের রূপকার হিসেবে সার্থকতা দেখিয়েছেন। মানে তিনি কিন্তু বিজ্ঞান মনস্ক টাইপের লেখক, এটা একটু মাথায় রাখবা। এইটুকু, এই যে বিজ্ঞান মনস্ক, এইটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডটা। একই সঙ্গে সমাজ বাস্তবতার শিল্পী হিসেবেও সাক্ষ্য রেখেছেন। সমাজ বাস্তবতার জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। ভাইয়া এগুলো কেমনে মনে রাখবা? এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবা শর্টকাটে। ধরো আমি এগুলো আমার মনে নেই আমার পড়ার সময়, তবে আমার শর্টকাটগুলো লেখা আছে, আমি আমার পেট বেসে দিয়ে দেবো। ধরো এইভাবে পড়তে হবে, জননী দিবারাত্রি। জননী মানে কি? মা। এটা তো বুঝতে পারছো যে আচ্ছা, জননী তার সন্তান হারিয়ে, খেয়াল করো, জননী তার সন্তান হারিয়ে, জননী তার সন্তানের চিহ্ন দেখে, ঠিক আছে, জননী তার সন্তানের চিহ্ন দেখে পদ্মা নদীর মাঝপথে পুতুল নাচের ইতিকথা বই নিয়ে দিবারাত্রি কান্না করে। ধরো জননী এক নামে একটা মা তার সন্তান হারিয়ে ফেলছে, সন্তানটা কোথায় মারা গেছে? ওই যে পদ্মা নদীতে ধরো ডুবে মারা গেছে, তাহলে ওইখানে বসে তিনি ওই ছেলেটা ছিল, তার ছেলেটা ছিল পদ্মা নদীতে না মাঝি হিসেবে কাজ করতো। এইভাবে তুমি ছোট গল্প হিসেবে তুমি নিজে একটা টেকনিক্যালি গল্প মনে করে মুখস্থ রাখতে পারো। যে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো আমি মনে রাখতে পারি এইভাবে, যে জননী তার মাঝি সন্তানকে হারিয়ে তার শেষ চিহ্ন দেখে পুতুল নাচের ইতিকথার সাথে তার পুতুল নাচের ইতিকথা। আচ্ছা, পুতুলটাই মনে করতে পারো, তার সন্তানের নাম পুতুল। সাপোজ জননী তার পুতুল সন্তান তার সন্তান পুতুলকে হারিয়ে তার চিহ্নকে নিয়ে পদ্মা নদীর মাঝে পদ্মা নদীর তীরে বসে দিবারাত্রি কান্না করতেছে। এগুলো আমার ইয়াতে লেখা আছে, আমার ভালো মনে নেই। তো এটা আমি জাস্ট এই মুহূর্তে এইবারে তোমাদেরকে মনে করি, আমি নিজে তৈরি করে দিলাম এইটুকু, এই জন্য বেজে গেছে। দ্যাটস মিন আমি মুখস্থ করো, অনেক বছর আগে মুখস্থ ছিল, তোমরা একটু মুখস্থ করে নেবা, ওইখান থেকে আমার গল্পটা দেওয়া আছে। তোমরা এইগুলো প্রত্যেকটা জিনিসই আমি কিন্তু শর্ট এইভাবে মুখস্থ করে রাখছি। দ্যাটস ওয়াই, কারণ কি কোনটা যে ছোট গল্প, কোনটা যে উপন্যাস, এগুলো ভুলে যাবা স্বাভাবিকভাবে। শুধু একটা যে পড়বা যে মানিক বন্দ্যোপাধ্যায়, তা না, তোমার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পড়তে হবে, কাজী নজরুল পড়তে হবে, আরো যারা আছে সবারটি, শামসুর রহমান আছে, সবারটি পড়তে হবে। তাহলে কিভাবে মনে রাখতো? এইভাবে পড়তে হবে। তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রাগৈতিহাসিক সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, হারানোর নাচ জামাই, ছোট বকুল ফুলের যাত্রী। এই যে লাইনগুলো বললাম, এই লাইনগুলো হলো হাইলাইট করা, এইগুলো হলো ইম্পর্টেন্ট। বাকি যেগুলো আছে এগুলো পরবর্তীতে কিন্তু আমি আর রিভিশন দিব না। দ্যাটস ওয়াই আমি যে বললাম যে আমি 13 থেকে 14 বার রিভিশন দিতে পারছি। কেন দিতে পারছি? এই যে প্রথমবার পড়ছি একটু কষ্ট করে, ভালো করে টেকনিক্যালি, যে কোনগুলো দরকার না বুঝে শুনে তুমি পড়লে দেখবো অটোমেটিক তোমার পড়াটা গুছিয়ে আসছে, কমে আসছে, কিন্তু অন্যদের থেকে বেশি দিতে পারবা। ধরো একটা ছেলে পুরো গল্প রিভিশন দিতে আছে, ও রিভিশন দিতে পারবা সর্বোচ্চ 2 বার বা 3 বার, কিন্তু তুমি দিতে পারবা সেখানে 10 থেকে 12 বার। এখন বলো, 10 থেকে যে 12 বার রিভিশন দিচ্ছে সে আগেই থাকবে না 2-3 বার রিভিশন দিচ্ছে সে আগেই থাকবে? অবশ্যই 10 থেকে 12 বার যে রিভিশন দিচ্ছে সে এগিয়ে থাকবে, কারণ ওই অ্যাডমিশন টেস্ট মানেই হলো তোমার কিভাবে বাদ দেওয়া যায়, ওখানে কনফিউশনের চ্যাপ্টার প্রশ্নগুলো দিবে। আশা করি ক্লিয়ার। এবার আসি তোমার ওই শব্দার্থগুলো, একইভাবে শব্দার্থগুলো পড়ে নেবা। হ্যাঁ বলো। যে হলুদ কালার যে দিয়ে যে হাইলাইট করা আছে লাইনগুলো, সেগুলো পড়লেই তো হবে? হ্যাঁ। আচ্ছা, তারপর বললাম কি এই শব্দার্থগুলো কিন্তু তোমার পড়তে হবে এভাবে। শব্দার্থগুলো সব ইম্পর্টেন্ট না। যে শালতি অর্থ কি? শালকাঠ নির্মিত তালকাঠের সরুডঙ্গা, মানে এক প্রকার নৌকা। সিম্পল যদি বলি, শালতি মানে নৌকা। আর এই যে খপর দরকার নেই, মেয়া মানে মেয়ে সমর্থ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু শব্দার্থ আসে। সমর্থ মানে হলো হ্যাঁ হ্যাঁ, বেমক্কা মানে স্থান বহির্ভূত পশুটে ব্যঞ্জন, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ব্যঞ্জন মনে করবে কি, আমি একজন লেখা থাকতে পারে যে এক ধরনের বর্ণ, ভাইয়া ভুল করবা। এই যে এখানে কিন্তু ব্যঞ্জন মানে কি? রান্না করা তরকারি, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হাইলাইট করে রাখো। এটা পরীক্ষা আসার পসিবিলিটি অনেক অনেক বেশি। কাটারি কাঠবার্সার পশুটে ছাই বর্ণ বিশিষ্ট, এটা দরকার নেই এতগুলা। তাহলে এই ফ্যাকাশে এটা রাখতে পারো পাশুটে। ভাইয়া এতগুলা শব্দার্থ কিভাবে মুখস্থ করবো প্রত্যেকটা চ্যাপ্টারের? ভাইয়া এতগুলো এই যে বললাম, যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো ব্যতীত বাকিগুলো পড়া যাবে না, সিম্পল কথা। তুমি একার জন্য না, সবার জন্যই একই বিষয়। তুমি যে ছেলেটা ফার্স্ট হবে সেও এগুলো পড়ে আসবে, যে ছেলেটা ফেল করবে সে এইগুলো পড়ে না পড়ার কারণে ফেল করবে।
কথা একই। এবার দেখো গল্পটার যে বললাম যে পাঠ পরিস্থিতি, 4টা অংশ পাঠ পরিস্থিতি পড়তে হবে। মাসিবেশি গল্পটি প্রকাশিত হয় কত সালে, মানে কোথায়, পূর্বাশা পত্রিকা কত সালে, 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যা মার্চ এপ্রিল 1946-এ, ভালো করে পড়তে হবে। পরে এটি সংঘটিত পরিস্থিতি অক্টোবর এত নামক গ্রন্থে বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর 5ম খণ্ড থেকে। এইটুকু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এইটুকু। স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয় পিতৃমাতার জন্য এক তরুণী মাসিবেশি গল্প, এগুলো বুঝে নিও, এগুলো থেকে বলেন এইটুকু বেশি ইম্পর্টেন্ট, এইটুকু পড়লেই হবে। তাহলে প্রত্যেকটা গল্প কিন্তু এইভাবে পড়তে হবে, কথা বুঝতে পারছো? এইভাবে যদি না পড়তে পারো ভাইয়া অ্যাডমিশন টেস্টে মানে চান্স পাওয়ার ক্ষেত্রে আমি বললাম না, এই যে দেখো সাদাগুলো, এগুলো দরকার নেই, তাহলে পড়াটা কমপ্লিট। এই যে গদ্য পদ্যগুলো আপনি কিভাবে মনে রাখছেন? আপনি যখন পড়ছেন এই যে ছোট গল্প, উপন্যাস, নাটক, এইগুলো কিভাবে মনে রাখছেন? এই যে ছোট গল্প, নাটক, উপন্যাস প্রত্যেকটা আমি তোমাদেরকে এই ক্লাসটা শেষে আমার পড়ার যে নোটগুলো এখনো আছে ওই নোটগুলো আমি রেখে দেবো, হয়তো আমার সন্তান যদি আল্লাহ তাআলা ইন ফিউচার দেয়, সন্তানকে দেখানোর জন্য যে কিভাবে পড়ছি, আর তোমাদের জন্য আমি ওইটা ছবি তুললে আজকে পাঠিয়ে দেবো যে আসলে পড়াটা কিভাবে পড়তে হয়। যে বললাম যে সব কিছু পড়তে হবে, মানে জিনিসটা কি সাংঘর্ষিক যেটার সাথে আমি পাবো ওইটা আমি মনে রাখার জন্য টেকনিক খুঁজবো। সাপোজ এই যে বললাম আমি যে এখান থেকে আমার সব দরকার নেই, আমি বললাম না বই যখন তুমি পড়বা নিজের টিচার হিসেবে চিন্তা করবা যে আমি টিচার হইলে এই গল্পটা থেকে আমি 10টা প্রশ্ন সিলেক্ট করি, কোনগুলো করতাম। একটা চিন্তা করো, ওই যে বিয়ের বরযাত্রীর উদাহরণ দিছি না প্রথমে, যারা প্রথম ক্লাসটা মানে প্রথমে দেখছো যে আগে ইম্পর্টেন্ট কোনগুলো ওইটা বুঝতে হবে। এখন বরযাত্রী গেছে জামাই রেখা, যদি মানে ওই যে যার জামাইয়ের সাথে যারা গেছে ওদেরকে নিয়ে যদি বেশি মাতবাড়ি করি আমরা বা তাদেরকে আপ্যায়ন বেশি করি, তাহলে জামাই তো কষ্ট পেয়ে জামাই তো চলে যাবে ফাঁকি দিয়া, ঠিক আছে? দেখা যাচ্ছে ওই বাড়িতে যে বাড়িতে বিয়ে করতে গেছে আর ওই বাড়ির একটা মাইয়ে নিয়ে জামাই চলে গেল, ব্যাপারটা খারাপ দেখাবে না? তো এখন ব্যাপারটা হলো এখানে এরকমের যে তোমার ইম্পর্টেন্ট কোনটা ওটা বুঝতে হবে, মানে জামাইকে জামাইয়ের মতো আদর করতে হবে। আর এই যে মানে জামাইয়ের সাথে যে এটা আমরা সিডা বলি, ধানের সাথে সিডা থাকে, তোমরা সিটা বলো মনে হয় সম্ভবত, বরিশালে সিডা বলে। তো ওই সিডা মানে ধান কোনটা আর সিডা কোনটা বুঝতে হবে, বুঝতে পারছো? ধান আর চিড়া বুঝো? এই চিড়া বুঝো সবাই? চিড়া কি? তাহলে ধান আর চিড়া এই জিনিসটাকে পার্থক্য বুঝতে হবে, কথা বুঝছো? ওই যে বললাম না ভাইয়া একটু টেকনিক ফলো করতে হবে, যে টেকনিক গুলো কি, মানে একটু চালাক হইতে হবে। কি হইতে হবে? একটু চালাক হইতে হবে, এইটুকু বললাম আর কি। ভাই সব থেকে মূল হচ্ছে যে সঠিক গাইডলাইনটা ফলো করা, তাই না? অ্যাডমিশনের জন্য সঠিকভাবে কোনগুলা এই যে বলে দিলাম তোমাদেরকে, এই যে পটেনশিয়াল বিষয়টা বলে দিলাম, দেখো যে কি ইম্পর্টেন্ট কোনগুলো। এখন তোমার ধরো অনেকে বলবে তোমরা বাংলা প্রথম পত্রের জন্য এইটা কেন, এই বইটা কেন, এই বইটা পড়লি তোমরা এনাফ। আচ্ছা তোমাদেরকে আমি বললাম অভিযাত্রী বইটা পড়বা, আর তার মানে কি অভিযাত্রী বই সব পড়বা? বলো তো। তোমাদেরকে বললাম অভিযাত্রী বইটা পড়বা, এটিএম বইটা পড়বে, এটিএম বই সবকিছু না। এই যে বললাম কি পড়তে হবে ভাইয়া, এই যে আমি বলি কোচিং সেন্টার একটা বিষয় বলি ভাই, আমি কোচিং এ ক্লাস নিছি তো আমরা বলি কি এইটা পড়ে নিও এখান থেকে। ভাই ওই যে শীট দিয়ে দাও, ওই তাবিজ মুখস্থ করে পোলাপানে ভাইয়া অনেক স্টুডেন্ট আছে কোচিং এ ফার্স্ট হয়েছে প্রত্যেকটা মডেল টেস্টে, বাট এডমিশন টেস্টে ফেল করছে, পাসও করে নাই। কিভাবে সম্ভব ভাইয়া? কিভাবে সম্ভব? ওই যে ভাইয়ারা আগামীকালকে পরীক্ষা নেবে, সাপোজ শুক্রবার দিন পরীক্ষা নেবে, ওই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। মেয়েরা চাইতো ছেলেরা যেন আমার দিকে ফোকাস করে, ছেলেরা চাইতো মেয়েরা যেন আমার দিকে ফোকাস করে, যে সবার মাঝে আমি ফার্স্ট হবো, একটা আলাদা রকম ভাইব থাকবে। ও বুঝুক আর না বুঝুক, রাইট দিন যাইয়া ভাইয়া তাবিজ দিছে, ড্যাশ 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 ড্যাশ, তাবিজ মুখস্থ, কালকে তাবিজের একটা দেবে। এক্স্যাক্টলি ওই তাই ওই শীট পড়বে, শীট তাবিজ, ভাইয়া তাবিজ দিছে, তাবিজটা আমি এখন খুলে ও একে তো আচ্ছা একে তো আমার এক পাই ভাই, ভাই হয়ে গেছে আমার আধা ঘন্টা পরীক্ষা শেষ। কত পাইছে? এই এনামুল, এই সকিনা তুমি ফার্স্ট হইছো, ও হাতে ক্লাব দাও। ও তো ভীষণ খুশি, ও ফার্স্ট হয়ে গেছে, ও দেখতেছে আমি 100 মার্কের ভিতর 90 পেয়ে গেছি, ও তো মনে করো যে আমি আকাশে উঠতেছি। বাট এডমিশন টেস্টে ও চিন্তাই করে নাই, ও কিন্তু বিগত সালে প্রশ্ন কি রকমের আসছে বিগত সালে ও দেখে নাই ওগুলা। ও করছে কি ওই ভাইয়ারা যা বলছে ভাইয়াদের কথা শুনে গেছে, ও একটা প্রশ্ন ব্যাংক কিনে প্রশ্ন অ্যানালিসিস করে নাই। ও বিগত সালে কিরকম প্রশ্ন আছে, ঢাকাতে কিভাবে প্রশ্ন আসে, রাজশাহীতে কিভাবে প্রশ্ন আসে, চট্টগ্রামে, ও এগুলো অ্যানালিসিস করে নাই। ও করছে কি ওই যে ভাইয়ারা বলছে আপুরা বলছে জাস্ট ওইগুলো মাথায় ঢুকেছে, কথা বুঝছো? ভাইয়া আপনি কি কোচিং নেন? এমনিতে কোনো মানে অ্যাডমিশনের জন্য তো আমাদেরকে তো আমরা তো অফলাইনে ক্লাস করতেছি, এমনিতে তো কোনো কোচিং করান না? আমি অফলাইনে কোচিং করাইছি গত 2 বছরে, ফোকাসে করাইছি, ইউসিসি তে করাইছি। আমরা মানে টিচার হিসেবে যাইতাম, মানে আমার এরকমের টিচার ছিলাম। ধরো তোমার একটা বিষয় বলো, ওরিয়েন্টেশন ক্লাস তোমরা করো না, দেখবো ওরিয়েন্টেশন ক্লাসে অনেক ভালো করে কোচিং এ। এটা মানে হলো ওই ওরিয়েন্টেশন ক্লাসে ধরো হাতে গোনা এক একটা কোচিং সেন্টারে কয়েকজন শিক্ষক থাকে, ওই শিক্ষকদেরকে দিয়েই ওরিয়েন্টেশন ক্লাস করায় যাতে পোলাপানে ভালো, ওই টিচারটা ভালো। কিন্তু পরবর্তীতে ধরো ধার করে অমুক ভার্সিটির একটা পোলা নিয়ে, অমুক ভার্সিটির একটা নিয়ে ধার করে নিয়ে ক্লাস করায়, তোমাকে 2000 টাকা দেবো একটা ক্লাস দিয়ে আসো,
ঠিক আছে। তা ওই দায়বদ্ধহীন তোমার মানে বলছে যে তোমার মানে বাংলার উপর 30টা, তোমার কাজ হলো মানে স্যার ওনাদের কাজ হলো 30 বাংলা ব্যাকরণ শেষ করে দাও, তুমি বুঝো আর না বুঝো, কথা শেষ। বুঝতে পেরেছি ভাইয়া। ভাই যাই আপনি হোক, তো কোনো শীট দেন না, কোনো শীট দেন, কোনো শীট বা লেকচার শীট অন্যান্য কোচিং আমি তো দেখি অন্যান্য জায়গায় দেয়, আপনি কি সেরকম দেন? আমার শীট নেই কোনো, এই যে পিডিএফ দিয়ে দিছি, যা বুঝাই দিছি এই পিডিএফ, তারপর কি বই, মেইন বই সব, আমার কথাই হলো মেইন বই পড়া, মেইন বই বুঝো নাই, ভাইয়া আছে ভাইয়াকে বলো ভাই আমি বুঝতে পারি না এটা, কথা বুঝতে আচ্ছা। পারছো? হ্যাঁ ভাইয়া, অনেকে দেখি গাদায় গাদায় শীট দেয় তো। ওই যে তাবিজ। যাই হোক, বাংলা প্রথম পত্র মানে পদ্ম কিভাবে, কয় মিনিট আছে দেখো তো একটু। 11টা 19 বাজে মাত্র ভাইয়া। আরে বলছি কয় মিনিট আছে, বলতেছি 11টা 19 যাচ্ছে, একটু দাঁড়াও। 14 মিনিট। আচ্ছা, সমস্যা নাই, কেউ ভয় পেও না। আচ্ছা, ওই যে এখন বললাম পদ্মর কথা, পদ্ম কিভাবে পড়বো, পদ্মটা আমরা বললাম এই যে তোমরা অভিযাত্রী বইটা কিনবা ভাইয়া, অভিযাত্রী। আচ্ছা, এখানে অভিযাত্রী ব্যতীত কে কোন বই পড়ো একটু বলো তো। সমস্যা, আবার রাগারাগ করবো না ভাই, আমি অভিযাত্রী স্পন্সর করতেছি না, বলো। ভাইয়া না জয় ভাইয়া, পল্লী অভিযাত্রী বইটা। বই পড়ি, অভিযাত্রী ব্যতীত কে মাস্টার। কোন, একটু আনমিউট করে অ্যান্সার দাও ভাইয়া, সবাই একটু অ্যান্সার দাও আল্লাহর হস্তে, এখানে 10 জন 11 জন আছো, অ্যান্সার দাও একটু ক্লিয়ারলি ভাই। আমি ভাই আপাতত ভাইয়া পড়ি আমি না কোনো ভাইয়া বই। ফার্স্ট টাইম থেকে অভিযাত্রী পড়তেছি। আচ্ছা, অভিযাত্রী ব্যতীত কোন বই পড়ো? ভাইয়া জয়কলির একটা বই যে ভাইয়া সেটা অন্য বই পড়ি না ভাইয়া। ছয় বলেছে দাও। বিচিত্রা। আমি তোমাদেরকে বলে দিই, যেটা। আচ্ছা এনাফ এনাফ এনাফ, ওইসে থামো। অভিযাত্রী বইটা বা কিংবদন্তি, এই দুইটা বইয়ের মধ্যে একটা বই কিনে নাও ভাইয়া, তোমাদেরকে অনুরোধ করি। আমার এখানে কারোরই চিনি না বা কারো কাছ থেকে আমি স্পন্সর পাচ্ছি, ব্যাপারটা এমন না, প্লিজ এটা ভুল বুঝছে। আমার ওই যে মানে পোলাপান তো অধিক চালাক, মনে করে ভাইয়া যেটা বলছে ওরা মানে টাকা পাইয়ে গেছে, ওইটা বলতে আছে ওইটা কিনবো না, আরেকটা কিনবো, পরে খায় মারা। ভাই আমি নিজে ওইগুলো পড়ছি, আমার বইটা আছে এখনো, বুঝছো, ছবি তুলে বানানো হ্যাঁ ছিঁড়ে ভাইয়া। বেড়ে গেছে। ওই বইটা কি আছে দেখো, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, প্রতিটা শব্দ প্রতিটা লাইনের ব্যাখ্যা আলাদা করে মানে একবার এইভাবে দিয়ে দিয়েছে, ঠিক আছে। বসন্তে বরিয়া, বরিয়া মানে কি, বরণ করে, তুমি লবে নাকি তব বন্দনায়, কহিল সে সিনুক আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছে কি খুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর, সমীর মানে কি, এই সমীর মানে কি এখানে দেওয়া আছে, বাতাস। বাতাস। সমীর মানে বাতাস, দক্ষিণা মানে কি, দক্ষিণা মানে দক্ষিণের কথা বলছে, তার গন্ধে গন্ধে সে অধীর আকুল, এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন, উন্মনা সরি উন্মনা তুমি, কোথা তব নব মানে পুষ্প কি সাজ। ভাইয়া? উন্মনা মানে হলো উদাসীন। ও আচ্ছা। তো এখন বিষয়টা হলো কি দেখো, এই লাইনগুলোর ভিতরে যেটা ইম্পর্টেন্ট সব মুখস্থ করো না ভাইয়া, তোমাদের পরীক্ষায় মুখস্থ আসবে না। তবে একটা বিষয় বলি, আমি রাজশাহীতে মুখস্থ না করার ক্ষেত্রে আমি একটু ধরা খাইছি, বুঝছো, এইখান থেকে একটা প্রশ্ন আসছিল মুখস্থ করি নাই, একটা প্রশ্ন আসছে বাট আমি ভুল করছি, পারি নাই। তো মুখস্থ করার দরকার নেই তোমাদের ভাইয়া, লাইন দিয়ে দেয়, যেমন এই যে কহিল সে সিনিগ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছে গে খুলি, এর পরের লাইনটা কি, এরকম আসে দুই একটা প্রশ্ন। তোমরা দুই একটা কবিতা যেমন 18 বছর বয়সটা আছে আর এইগুলো একটু ভালো করে পড়লে তোমার মুখস্থ করতে হবে না, মানে যে লাইন কোনটার পর কোনটা একটু মানে চোখ বুলিয়ে যাবা। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, যে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে ধরো এই যে ধরা অর্থ কি, পৃথিবী, ঠিক আছে। এই বসন্তে বরিয়া মানে কি, বরণ করে, এই যে শব্দার্থগুলো দেওয়া থাকবে, তুমি কাইন্ডলি প্লিজ যেটা ইম্পর্টেন্ট ওইটা কাইন্ডলি দাগ দিয়া, ওই যে বই পাবা, বইতে সুন্দর করে ধরুন ফাগুন, সাপোজ ধরো ফাগুন অর্থ জানো না তুমি, ফাগুনটার অর্থ কি আছে ওটা পড়ে নেবা, কথা বুঝতে পারছো। তারপর কি ভাইয়া, ভাইয়া এই 2বার লিখছি, আচ্ছা 2বার লিখে বলছি রে। তারপর দেখো করলাম কি, ওই যে 4টা অংশ, কবিতারও 4টা অংশ, গল্পেরও 4টা অংশ। কবিতা পড়বো কবি পরিচিতি, শব্দার্থ, লেখ, তারপর কি পাঠ পরিচিতি। ভাইয়া আবার একটু বলেন তো কবিতা। কবিতা, মেইন কবিতাটা পড়বো, কবিতা থেকে আমরা কি কি দরকার, ওই যে বললাম মেইন যেটা পারি না, যে শব্দার্থগুলো জানি না বা কোন জিনিসটা বুঝি না, লাইনটা ওই লাইনটার এক্সপ্লেনটা বুঝবো বই থেকে। বই বলতে কি, ওই যে বিচিত্রা পাবা না এগুলো, ওই তোমার অভিযাত্রী বা কিংবদন্তি বইতে কিনে নেবা। আচ্ছা। তারপর হলো কবি পরিচিতি, আর হলো তোমার শব্দার্থগুলো, আর হলো পাঠ পরিচিতি। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম প্রতীকী। তার জন্ম কত সালে, যার জন্ম 1911 সালে 20 জানুয়ারি বরিশালে। ও উনি আমাদের বরিশালের, ভালো কথা। তার পৈতৃক নিবাস কোথায়, কুমিল্লায়। এই পৈতৃক নিবাসগুলোই ভাইয়া পরীক্ষায় আসে, বুঝতে পারছো। আপনার বাড়ি কি ভাইয়া বরিশাল? জি, বরিশাল পটুয়াখালীতে। আচ্ছা।
তার পৈতৃক নিবাস কুমিল্লায়, ঠিক আছে? তার মানে কি বলো? জন্মগ্রহণ করছে বরিশাল, পৈতৃক নিবাস কিন্তু কুমিল্লা, তার বাপদাদার বাড়ি গেল এখানে। কবির পিতার নাম সৈয়দ আব্দুল বারী, মায়ের নাম সাবরা বেগম। সে সময় সুফিয়া কামালের জন্ম, তখন বাঙালি মুসলমানদের নারীদের কাটাতে যত বিরোধী ছিল, স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ ছিল না। ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক সুবিধার সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে তিনি শিক্ষিত হয়েছেন। তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা আত্মনিয়োগ করেছেন। এটাও রাখতে পারো যে বাংলা ভাষা ও সাহিত্যের উপর শক্তি। পরবর্তীকালে সাহিত্য সাধনা নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি পরবর্তীতে তিনি কি গ্রহণ করছে? সাহিত্য সাধনা এবং নারী আন্দোলনে ব্রতী। মানে ব্রতী বলতে কি বুঝছো? এই ব্রত মানে কি বলতে পারো? ব্রতী সাধনা বা প্রতিজ্ঞা করে যে ওই লাইনে চলে যাও, ব্যাপারটা ওরকম সাধনা টাইপের। হ্যাঁ, হয় তিনি শুধু কবি হিসেবে স্মরণীয় নন, জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। তিনি কি সম্ভাষণে? জননী সম্ভাষণে। অনেকে এই জিনিসটা মাথায় রাখবা। আরেকটা বিষয়, নারী আন্দোলন অন্যতম প্রতিকৃত, এখানে কিন্তু সুফিয়া কামাল, ঠিক আছে? নারী আন্দোলন অন্যতম প্রতিকৃত সুফিয়া কামাল, আরো আছে কে বলো তো? বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন। এগুলো মাথায় রাখতে হবে। ভূষিত হয়েছেন। এই বেগম রোকেয়ার বাসা কোথায় বলতো? রংপুরে। রংপুরের কোথায়? রংপুরে যে পায়রা বন্ধ। হ্যাঁ, ভালো ভালো। আচ্ছা, জন্মগ্রহণ করছে কত তারিখ বলতে পারো? 9 ডিসেম্বর। 10 ডিসেম্বর। সরি, উনি মারাও গেছে 10 ডিসেম্বর। 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর জন্মগ্রহণ করছে। আচ্ছা, তাহলে 9, আমি দুঃখিত, তাহলে 9 ডিসেম্বর হবে। সরি ভাইয়া, আমার তো ভুলে গেছে। তাহলে আমি একটা জিনিস মাথায় রাখবো, 9 ডিসেম্বর জন্মগ্রহণ করছে, আবার 9 ডিসেম্বরই মারা গেছে উনি। তারিখ দুইটা সেম, মৃত্যু এবং জন্ম তারিখ সেম। ভাইয়া আমি বলি, নারী প্রতিযোগিতা তো অনেকেই ছিল, শুধু সেলিনা হোসেন না, তার সাথে তো আরো অনেকেই ছিল। বেগম রোকেয়া ছিল, আবার সুফিয়া কামাল আসছিল ভাইয়া। তোমার আমি জাস্ট ওইটুকু বললাম, অপশন যদি থাকে তো এটা মাথায় রাখবা যে ওখানে আবার তিনটা। নারী জাগরণ, নারী আন্দোলন একই বিষয়। আন্দোলন করে জাগরণ হয়েছে। যাই হোক, এখন দেখো, জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন সুফিয়া কামালের। উনি হলো কি 1911 সাল, উনি হলো বিংশ শতাব্দীর। সুফিয়া কামাল বিংশ শতাব্দীর কবি, মানে নারী জাগরণ অগ্রদূত। আর উনি ছিল ঊনবিংশ শতকের, বুঝছো? রোকেয়া সাখাওয়াত হোসেন, মানে 1880 সালে জন্মগ্রহণ করছে সম্ভবত, আমার মনে নেই। ভাইয়া জননী সম্ভাষণ মানে কি? জননী সম্ভাষণ মানে জননী সম্বোধন করে না, ওইটা যে নারী আন্দোলনের জননী, এইটা মানে মা বোঝাচ্ছে এরকম। জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন সুফিয়া কামাল। উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদ্যত্ত পৃথিবী, এগুলো। তাহলে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদ্যত পৃথিবী, এগুলো কিন্তু ওই শর্টকাট টেকনিক্যালি মনে রাখতে হবে যে সাজের মায়া, মায়া কাজল, সাজের মায়ায় পড়ে কাজল, সাজের মায়ায় পড়ে কাটার আঘাতে পৃথিবী ত্যাগ করলো। সিম্পল মনে রাখে এইভাবে। কি বললাম ভাইয়া? মায়া ধর একটা মেয়ের নাম, মায়া সাজের মায়ায় পড়ে, মানে মায়া বাদ, সরি মায়া না, কাজল একটা মেয়ের নাম। কাজল সাজের মায়া পড়ে, অনেক আছে না যে সাজগুজ করার মায়া পড়ে অনেক সুইসাইড করে, যে মানে মোবাইল কেনার জন্য কিডনি বিক্রি করে দেয়, ওইটাই মনে রাখো যে মেয়ে মানুষ, যেহেতু মেয়ে মানুষ ফোন টোন না, সাজুগুজু করবে, এই টাইপের একটা চিন্তা ভাবনা ছিল। এটা মানে বাস্তবিক অর্থে না, জাস্ট মনে রাখার জন্য ভাইয়া। কাজল সাজের মায়ায় পড়ে, কিসের মায়া? সাজের মায়ায় পড়ে কাটার আঘাতে পৃথিবী ত্যাগ করলো। বুঝতে পারছো? ওই যে কাটার আঘাত মানে সাজের মায়া পড়ে, কাটাকে মানে কাটা দিয়ে তোমরা কি জানি করো না, বুড়ু না কি কয় ওটারে, তারপর ওই যে যাই নোসপিন নিসিন এগুলা, ওইগুলা মনে করো এই চিন্তা ভাবনা করো, কাটার আঘাতে ওইখানে করতে গেছো, ধরো ওই বুড়ো খেলা করতে গিয়ে দেখা গেলে মানে গলার ভিতরে ঢুকাই দিলা সাপোজ, ওইটার মানে চিন্তা করে মারা গেছে ভাই। এটা আবার মানে বাস্তবিক না, জাস্ট মনে করার জন্য, মনে রাখার জন্য, বুঝতে পারছো? এছাড়াও তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, স্মৃতিকথা লিখেছেন। বাংলা একাডেমি পুরস্কার 21 পদক, নাসিরউদ্দিন স্বর্ণপদক সহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তিনি। সুফিয়া কামাল 1999 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। দরকার নাই, তাহলে এই দেখো হাইলাইট করছি কতটুকু, দেখো তো ভাইয়া। আচ্ছা বলো তো, পরবর্তীতে যখন রিভিশন দেবা তোমার কতটুকু পড়তে হবে বলো? একবার অল্প না ভাই, বলো পড়াগুলো কি খুব কঠিন? এই যে অল্প একটুখানি, তার পৈতৃক নিবাস, তিনি সুফিয়া কামাল জন্মগ্রহণ করছে বরিশাল, পৈতৃক নিবাস কুমিল্লা। আচ্ছা গুড, শেষ। তিনি বাংলা সাহিত্য মানে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা আত্মনিয়োগ করেছেন। পরবর্তীতে তিনি সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ভর্তি হয়েছেন। আর তিনি জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। এখানে কিন্তু দিতে পারে জননী, তারপর হলো নারী আন্দোলনের প্রতিকৃত, এরকম কয়েকটা অপশন দেবে, তোমরা মাথায় রাখবা জননী সম্ভাষণ, ঠিক আছে? তারপর কি সাজের মায়া, তার দেখতে পারে যে নিচের কোনটি তার উল্লেখযোগ্য গ্রন্থ, যে এগুলো দিতে পারে। আবার ওই যে বেগম রোকেয়ারটা আর হলো সুফিয়া কামাল, এগুলো কিন্তু কনফ্লিক্ট হয়ে যায়। তোমরা ভালো করে এটা মনে রাখবা। এই যে বললাম কাজল সাজের মায়ায় পড়ে মানে কাটার আঘাতে পৃথিবী ত্যাগ করে, মানে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল, ঠিক আছে? পৃথিবীর মায়া মানে পৃথিবী, উদ্যত পৃথিবী। আপনি যেভাবে পড়ছেন এইভাবে মনে থাকবে না। আমি প্রতিটা আমার পেট বেসে থাকবে, আমার ওইগুলো আমি প্রত্যেকটা যেদিন কবিতা পড়াবো ওই কবিতাটার গল্প কি কি ইম্পর্টেন্ট সব লাগিয়ে দেবো। সব দিব।
এই যে হলো শব্দার্থগুলো, অলক অর্থ অলক্ষ, পাথার সমুদ্র, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। পাথার অর্থ কি সমুদ্র, আমি কিন্তু সব নেই না, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো নিচ্ছি। মাধবী বাসন্তী লতা, কুহিলি কুয়াশা, উত্তরী চাদর, এটা ভালো করে ইম্পর্টেন্ট এইগুলো, কুহিলি কুয়াশা আর উত্তরী চাদর আর পাথার সমুদ্র। আর অলক অলক্ষ দৃষ্টিগোচর, এটা অবসরে বোঝাচ্ছে, এগুলো পরে নেবা। আর এই গল্পটা ভাইয়া কোথা একটা থেকে, কথা বলি ভাইয়া, বলো। ভাইয়া যেগুলো আপনি পড়াইছেন এগুলো যদি আমরা বারবার রিভাইজ দিই, পরীক্ষার আগে যখন রিভাইজ দিয়ে যাই, সেগুলো পড়লে তো কমন করবে, সেগুলো থেকে তো 100% কমন, আর বাইরে থেকে তো আর আসবে না। আমি কি জন্য বলছি যে দাগিয়ে পড়তে, দাগিয়ে পড়বা মানে ওটার বাইরে আর কিছু পড়বা না, ওই একবার শুধু গল্পটা পড়বা, পুরো গল্পটা, বাট পরবর্তীতে যেগুলো দাগিয়ে রাখবা ওইগুলোই পড়বা, একটা চোখও দেখাবা না, বাইরে আর কোনো চোখ দেবা না, মানে ওই দাগিয়ে পড়া ব্যতীত। তাহারই পরে মানে কবিতাটি 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকা প্রকাশিত হয়, এগুলো যেখানে ইম্পর্টেন্ট ওইগুলো পড়ে নেবা। তার মানে আমি আর পড়তেছি না। নাটক কিভাবে পড়বো, এই নাটক আর উপন্যাস নিয়ে আমাদের সব থেকে বেশি ঝামেলা এবং আমাদের সব থেকে বেশি এটা মানে প্রবলেমের জায়গা, সেটা হলো নাটক আর জি ভাইয়া, উপন্যাস। নাটক উপন্যাসটা মনে থাকে না। থাকবে কেমনে, এত বড় জিনিস মুখস্থ মানে মনে রাখার বিষয়? এগুলো অনেক কঠিন ভাইয়া, মনে থাকে না, রাতে একলি মেজাজ খারাপ হয়। আসলে 4 মিনিট হবে আছে। কয় মিনিট? 4 মিনিট 4 মিনিট। 4 মিনিটে শেষ করে দেবো ইনশাল্লাহ। নাটক ভাইয়া একটু কোথায়? টাইম দেন আর ভাইয়া। ভাইয়া এক্সামের ব্যাপারটা কি গ্রুপে বলে দিয়েন কালকে এক্সামের ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো, এই নাটক উপন্যাস থেকে কি পারবা? লাল সালু, এটা কি উপন্যাস? হ্যাঁ ভাইয়া। উপন্যাস। এই উপন্যাসের কি পারবো? বইটা সুন্দর করে খুলবা, বইটা খুলে কি করবা, এই যে উপন্যাসিক পরিচিতি, অর্থাৎ এই যে লেখক, উপন্যাসিক, লেখক বলে না, উপন্যাস যারা লেখে ওদেরকে বলা হয় উপন্যাসিক। এই উপন্যাসিকের পরিচয়, তিনি কত সালে কোথায় জন্মগ্রহণ করছে, এটা সুন্দর করে পড়বা। এটা পড়ার পরে কি পড়বা ভাইয়া? এই যে টোটাল উপন্যাস আছে এগুলো কি পড়বা বলো তো? এই যে আঞ্চলিক এগুলো উপন্যাস, কি ভাইয়া? ভাইয়া যেগুলো বিগত বছরের কোশ্চেন দেখে তারপর যেগুলো main গুরুত্বপূর্ণ topic, ওইগুলো। এই বলে দিচ্ছি দেখো, সারসংক্ষেপ, এটা কি দেখি তো, সারসংক্ষেপ করতে হবে। দেখি 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 একটু এটা দরকার। এখানে সারসংক্ষেপটা পড়তে পারো, একটু জাস্ট রিভিশন দিতে পারো। সারসংক্ষেপটা বেশি নাই, অল্প একটু। সারসংক্ষেপটা পড়বা, তাহলে লিখে রাখো সারসংক্ষেপ। সংক্ষেপ। আর হলো তোমার এই যে উপন্যাসিকের পরিচয়, দুইটা জিনিস পড়ার পরে এই যে মূল পার্ট, এগুলো পড়ার দরকার নেই, বাদ। একবারে বাদ দিয়ে তারপর কি আছে শেষে দেখি তো, ইয়ে কোথায় চলে গেল, কোথায় 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 কোথায়, এই এই হলো সারসংক্ষেপ। এই যে শব্দার্থ, উপন্যাসের, হ্যাঁ এই উপন্যাসের যে নির্বাচিত শব্দার্থগুলা এবং এই উপন্যাসের যে মেইন কথাটা, এই মেইন কথাটা মানে পাঠ পরিচিতি যেটা আমরা বলি, বুঝতে পারছো? উপন্যাস পরিচিতি বলতে গেলে তাহলে 4টা অংশ, এখান থেকে 4টা অংশ। ওই যে সারসংক্ষেপ, ঔপন্যাসিকের পরিচয়, আর হলো তোমার পাঠ পরিচিতি, আর হলো শব্দার্থ। আর তার পাশাপাশি কি করবো, ওই যে মানে বিচিত্রা বলো বা অভিযাত্রী বলো বা কিংবদন্তি যে বইটা আছে তোমার কাছে, ওই বইটা বিগত সালে যত প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলা মুখস্থ করা। কথা ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, উপন্যাস এবং যে ইয়ে থেকে, নাটক থেকে। হ্যাঁ, এবার নাটকের কথা আসি। নাটক ওই একই বিষয়, নাট্যকারের পরিচয়। নাট্যকারের পরিচয় কিভাবে পড়বো, ওই যে বলে দিলাম, ভালো করে পড়তে হবে। কিভাবে পড়তে হবে, ভালো কথা, এই যে এইগুলো ভালো করে মাথায় রাখতে হবে। তার উপন্যাস কি, গানের বই, এই যে তার সিকান্দার আবু জব্বার লেখা, তারপর হলো অনুবাদ কি করছে, এগুলো রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। ভূমিকা, সাহিত্য অনুবাদ নাটক, এই ভূমিকাটা একটু পড়তে পারো, ভূমিকাটা মাথায় রাখতে পারো, ভূমিকাটা রাখবে। আমি দাগিয়ে দিচ্ছি কিন্তু ভূমিকাটা রাখবা এখানে, শুধু ভূমিকা অল্প একটুখানি। আর নাটকের সংগর্থ, এগুলো দরকার নেই, নাটকের সংজ্ঞা। কেউ কি জয়েন হচ্ছে নাকি এখন? 1 মিনিট আছে, আচ্ছা শেষই হয়ে যাচ্ছে। আর হলো তোমার ওই যে শব্দার্থগুলো আছে, শব্দার্থগুলো কই, বাকি উদ্দীপক চলে আসছে। ওই যে এই যে দেখো সারসংক্ষেপটা, আর হলো তোমার এই যে ইংরেজি কিছু শব্দ, নির্বাচিত শব্দগুলো, এগুলো পারবা। আর এইখানে তোমরা বিগত সালে মানে ওই যে তোমরা গাইড বা বইটা কিনছো, ওই বইটা থেকে তোমরা কাইন্ডলি তোমাদের চলে যাবে এখন, ওই বইটা থেকে তোমরা কাইন্ডলি ওই যে নির্বাচিত বিষয়গুলো দেওয়া থাকবে, বিচিত্রা বা অভিযাত্রী যে বইটা আছে ওই বই থেকে সুন্দর করে পড়ে নেবা। তাহলে বাংলা কিন্তু A to Z আমি তোমাদেরকে বলে দিলাম আজকে, আর পরীক্ষার বিষয়টা আমি গ্রুপে বলে দিচ্ছি তোমাদেরকে। তো আশা করি তোমরা বাংলা সুন্দরভাবে প্রিপারেশন নেবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।